আজকের আমাদের লাইভ প্রোগ্রামের শুরুতেই সকলকে আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার জানাই। আর আজকে আমাদের যেহেতু আজকে সময় হয়ে গেছে অলরেডি, আমাদের আজকে বরাবরের মতোই আমরা যে রোড শো গুলো করে থাকি ঠিক তেমনই, কিন্তু বলা যায় আজকের একটু ব্যতিক্রম ধরে অনুষ্ঠান আমরা আয়োজন করার চেষ্টা করেছি। সো টেক এক্সপেরিয়েন্স কর্তৃক আয়োজিত আজকের লাইভ উইথ টপার্স। সো আজকের প্রোগ্রামে আমরা কথা বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে, এবং আর খুব যেহেতু কম সময় রয়েছে, সেই কম সময়ের মধ্যে আমরা কিভাবে একটা বেটার প্রস্তুতি নিতে পারি সেই বিষয়ে আমরা আজকে লাইভ উইথ টপার্স প্রোগ্রামে আলোচনা করব এবং একটা ভালো গাইডলাইন সেশন আমরা পরিচালনা করব। সো আজকের এই প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি। সো আপনারা যারা আমাদের সাথে দেখছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা আমাদের এই ভিডিওটি পরবর্তীতে ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সাথে আহ, দেখতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। সো আমরা বেশি দেরি করব না, অলরেডি আমাদের সময় হয়ে গেছে অলরেডি। সো আজকে আমি যেটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আমাদের সাথে আজকে উপস্থিত আছে বলা যায় গত বছর বা বিগত বছরগুলোতে যারা অ্যাডমিশন টেস্টে টপ করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন টেস্ট, তারই প্রেক্ষিতে আমাদের সাথে উপস্থিত আছে আব্দুল্লাহ সামি, 2022 সেশনে মেরিট প্রথম, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পড়াশোনা করছে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার তারপরে সাথে আছে আমাদের মোর্শেদ। মোর্শেদ ইতিমধ্যে নেই স্ক্রিনে, তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। তারপরে সাথে আমাদের আছে নূর আলম, পিটেক থেকে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সেই সাথে আছে মনির উদ্দিন, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিটেক থেকে, এবং সাথে আছে আবির হোসেন নীরব, সিটেক থেকে। সো যার কথা না বললে নয়, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আজকে প্রোগ্রামটি পরিচালনা করার জন্য সাহায্য করবে মোহাম্মদ শিহাব সিদ্দিকী, জামালপুর থেকে, জেটেক। সো আমরা চলে যাব আমাদের হোস্টের কাছে, আমাদের প্রোগ্রামটি আমরা শুরু করব। সো আবারও ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত হবেন পরবর্তীতে এবং যারা পরবর্তী আমাদের ভিডিওটি দেখবেন। সো আশা করি এই ভিডিওটি দেখার পরে যারা ভর্তি, বিশেষ করে যারা ভর্তি শিক্ষার্থীরা আজকে আমাদের লাইভ সেশনটি দেখবে এবং পরবর্তীতে দেখবে, তো তাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো, সো আজকের লাইভ সেশনটি একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এখানে আমরা চেষ্টা করেছি যে যারা অলরেডি একটা ভালো পজিশন ক্র্যাক করেছে তাদেরকে নিয়ে আসা। সো আমরা তাদের কাছ থেকে শুনলে অ্যাকচুয়ালি ক্লিয়ারিফাই হয়ে যাব যে তাদের স্ট্র্যাটেজি কি ছিল, প্ল্যান কি হওয়া উচিত, কি কি ধরনের রুলস রেগুলেশন, কি কি ট্যাকটিক্স ফলো করা উচিত। সো আমরা সবকিছুই অ্যানালিসিস করে তাদের কাছ থেকে বের করার চেষ্টা করব এবং আশা করি তারা আমাদের আজকের সেশনটিতে ভালোভাবে সহায়তা করবে এবং ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করবে। সো এবং এই ভিডিওটি যারা পরবর্তীতে দেখবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, সো আজকের ভিডিওটার যে গাইডলাইন সেশনটি এবং এই যে আউটপুটটি, এটা আশা করি অনেক সময় ব্যাপী তোমাকে কাজে দিবে। সো বেস্ট অফ লাক। আমাদের অতিথিদের আবার আমন্ত্রণ জানাই এবং তা আমরা যেন একটা সুন্দরভাবে লাইভ সেশনটি শেষ করতে পারি এই আশা আমি ব্যক্ত করছি। সো আমি আর বেশি দেরি করব না, আমরা আজকের প্রোগ্রামের মেইন প্রোগ্রামে চলে যাব। সো আমি আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য আমি শিহাবের কাছে অনুরোধ করব। শিহাব, তুমি একটি সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করো। সো বেস্ট অফ লাক। তো আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। শিহাব। ওকে, থ্যাংক ইউ শ্রাবণ। সো টেক এক্সপিরিয়েন্স প্রেজেন্ট আজকে যে লাইভ প্রোগ্রাম আনলকিং দ্য টেক্সটাইল এডমিশন সাকসেস ফর্মুলা। সো আজকের উপস্থিত আছে আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এডমিশনে বিভিন্ন সেশনে যারা হচ্ছে টপ মেরিট, ন্যাশনাল মেরিট হচ্ছে টপ ছিল, তাদের মধ্যে হচ্ছে অনেকে এখানে উপস্থিত আছে। তার মধ্যে হচ্ছে আমাদের আবির হোসেন নীরব, তার সাথে আছে হচ্ছে মনির উদ্দিন, নূর আলম এবং হচ্ছে আব্দুল্লাহ সামি, তার সাথে আমাদের এখানে আছে মোর্শেদ আলম। সো এইখানে আমরা এখানে যে পাঁচজন বিভিন্ন সেশন থেকে হচ্ছে বিভিন্নবার টপ করেছে, তাদের মধ্যে হচ্ছে তাদের সাথে আমরা হচ্ছে ডিসকাশন করব এবং তাদের হচ্ছে সাকসেস ফর্মুলাগুলো জানতে পারবো। সো সকলকে রিকোয়েস্ট, যারা হচ্ছে আগামী 10 তারিখ হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তাদের সবাইকে হচ্ছে মনোযোগ দিয়ে যারা উপস্থিত আছে আজকে আমাদের অনুষ্ঠানে সবার থেকে হচ্ছে গাইডলাইন, প্রপার গাইডলাইন এবং তাদের সাকসেস স্টোরিটা জানার চেষ্টা করবো আর কি। তো প্রথমে আমি চলে যাব হচ্ছে আবির হোসেন নীরবের কাছে। হ্যাঁ আবির। আসসালামু আলাইকুম ভাই। সো ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আবির হচ্ছে 23-24 সেশনে ন্যাশনাল মেরিট হচ্ছে 6ম হয়েছে। তো আবির, কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো। সো আবির, তো তোমার কাছে হচ্ছে প্রথমে চলে যাব যে তুমি তো 23-24 সেশন হচ্ছে একদম রিসেন্ট যে সেশন সেটা তো হচ্ছে পরীক্ষা দিয়েছিলে। তো তোমার সাকসেস স্টোরি তো অবশ্যই শুনবো। তো প্রথমেই আমি চলে যাব যে যেটা জানতে চাচ্ছি তোমার, যে এরা যে এখন 24-25 সেশন পরীক্ষা দিবে,
তাদের মধ্যে একটা ভীতি কাজ করতেছে, যেহেতু পরীক্ষা চলে আসছে। তো সাকসেস স্টোরি যাওয়ার আগে বলবো যে এই মুহূর্তে যে 24-25 সালে যারা আছে আর হাতে হচ্ছে আমাদের 4 থেকে 5 দিন হাতে সময় আছে, তাদের কি করা উচিত? আচ্ছা, তো আজকের আমাদের টপিক হচ্ছে শেষ সময় প্রস্তুতি রিলেটেড, তাই তো? তো আমি মানে যারা হচ্ছে এবছর পরীক্ষা দিবা 25 সেশনের জন্য, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, ভয়ের কোনো কারণই নাই। কারণ এই যে আমরা পরীক্ষাটা দিতে যাচ্ছি সেটা আসলে প্রশ্নের ধরনটা যদি আমি বলি, সেটা হচ্ছে একদম অ্যাডমিশন লেভেলেরও হয় না, আবার একদম এইচএসসি লেভেলেরও হয় না। তো বলতে পারো হচ্ছে একদম এইচএসসি লেভেল থেকে একটু উপরে আর অ্যাডমিশন লেভেল থেকে একটু নিচে, মানে মাঝামাঝি লেভেলের একটু প্রশ্নটা হয়। আর যেটা মূল বিষয় যে ভয় একদমই কাজ করা যাবে না, কারণ অনেক ভালো ভালো স্টুডেন্টের পরীক্ষা খারাপ হচ্ছে ভয়ের কারণে। হ্যাঁ, আমারও হয়েছে শুরুর দিকে, আর অনেক জায়গায় এক্সাম দেওয়া হয়েছে, কিন্তু ভয়টাকে কাবু করতে পারিনি দেখি সেটা ভালো হয় না আর কি। লাস্ট সময়ে এসে যদি তুমি এখন ভয় পাও, তাহলে দেখা যাবে এটাও মানে হয়তো হাত থেকে ছুটে যেতে পারে। তো ভয়টাকে কাবু করতে হবে। আর পড়াশোনা রিলেটেড যদি কোনো কথাবার্তা বলি, পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর হচ্ছে ম্যাথ থাকে, আর হচ্ছে ইংলিশ থাকে। তো সবগুলোর জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছু বলবো না, কারণ এখন যদি তুমি নতুন কিছু শিখতে যাও তাহলে সেটা তোমারই প্যারা হবে। এই পর্যন্ত যেহেতু অনেকগুলো পরীক্ষা দিছো, অ্যাডমিশন আর মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে, অভিজ্ঞতা অর্জন করছো, তো কিছু না কিছু তো ধারণা আছে না? সেই ধারণা থেকেই যদি তুমি সেটাকে একটু ভালো মতো কভার আপ করো, আহ, ভালো মতো সেগুলো একটু রিভাইজ করতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে পরীক্ষাটা ইঞ্জিনিয়ারিং হলেও এখানে ক্যালকুলেটর আসলে ইউজ করা যায় না। তো যারা মোটামুটি ভার্সিটি প্রিপারেশন নিছো ওরা একটু অ্যাডভান্টেজে আছো। আর যারা একদমই শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছো, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তো কি হয় যে ক্যালকুলেটর যেটা আছে সেটার মধ্যে যত দক্ষতা হয় তত ভালো কিছু করা যায়। কিন্তু এই ক্ষেত্রে তোমার আসলে ক্যালকুলেটর দক্ষতা এত কাজে লাগবে না, হ্যান্ড ক্যালকুলেশনটা একটু বাড়াতে হবে। আর খুব বেশি আপার লেভেলের হ্যান্ড ক্যালকুলেশন বাড়াতে হবে এরকম কিছু না, মানে টুকটাক একটু যাতে ট্রিক্স, যেমন আচ্ছা পিএইচ রিলেটেড যে ম্যাথগুলোর কথা বলি, যেমন টুকটাক তোমাদের ট্রিক্স আছে, যেমন ঘনমাত্রা দেওয়া আছে 10⁻⁻6, তাহলে পিএইচ কত হবে 6। তো এরকম কিছু টুকটাক ম্যাথ দেখবা, আর অবশ্যই টেনশন করবা না, ইনশাল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ আবির। এখন তুমি যে 23-24 সালে পরীক্ষা দিলা সেশনে, তো তোমার এক্সাম সেন্টার কোথায় ছিল? হ্যাঁ, আমার এক্সাম সেন্টার ছিল আপনার সিটেক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামে। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল মানে সিটেকের মধ্যেই পড়াশোনা করার। তো আমি পরীক্ষাটাও সিটেকেই দিছি, মানে আমি চাচ্ছিলাম যে আমি যেখানে পড়াশোনা করার আমার ইচ্ছা সেখানে অ্যাটলিস্ট একবার ঘুরে আসি। শুরুতে আমার মানে বিশ্বাস ছিল না যে এখানে সিটেকে, কারণ সিটেকে হচ্ছে যাদের মেরিট একটু আগে থাকে তারাই পরীক্ষা দেয় আর কি। তো আমি আসলে ভাবি নাই যে আমি সিটেকে পড়তে পারবো। তো তাও দৃঢ় বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢুকছি, আর পরীক্ষা দিছি আল্লাহর রহমতে। হ্যাঁ, মোটামুটি বলতে পারেন ড্রিম কলেজে হয়ে গেছে আর কি। ওকে, সো আমরা আবিরের এক্সপিরিয়েন্স গুলো শুনলাম। তো আবির, তোমার থেকে আমি হচ্ছে লাস্ট নাইট, এক্সামের যে লাস্ট নাইট সেটা সম্পর্কে জানতে চাই, যে লাস্ট নাইটে এবং কি পরীক্ষার দিন সকাল পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত হচ্ছে সময়টা তুমি কি করলা? আচ্ছা, তো আমার বাসা হচ্ছে এমনিতে ঢাকা, আর পরীক্ষা যেহেতু চট্টগ্রাম, তো আমি একটা রিলেটিভস এর বাসায় আসছিলাম। তো এইখানে আসার পর তেমন সত্যি বলতে পড়াশোনা হয় নাই। আর এখানে একদমই পড়াশোনা করি নাই তাই না, আমি হয়তো বিকেলের দিকে আসছিলাম, আসার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার দিকে পড়তে বসছি। 9টা কি 10টা পর্যন্ত পড়ছি আর কি। জাস্ট হালকা পাতলা একটু প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখা হয়েছে। আর এগুলা দেখার পর আমি যখন দেখছি যে মোটামুটি টুকটাক পারি টুকটাক পারি না, তো যেগুলো পারি না ওইগুলো আর আলাদা করে দেখতে যাই নাই, এতটুকুই। তো এতটুকুই পড়াশোনা করছি, আর পরের দিন সকাল পর্যন্ত আমি আর কিচ্ছু করিনি। আমি উঠছিলাম মোটামুটি আপনার যে টেক্সটাইল কলেজটা ছিল তার থেকে মোটামুটি 50-60 কিলোমিটার দূরে। তো হ্যাঁ, জার্নি করে যাওয়া হয়েছে, রাস্তার মধ্যে কিছু পড়া হয়নি। মানে আমি চেষ্টা করছি যাতে আমার মাথাটা ঠান্ডা থাকে আর কি, মাথা ঠান্ডা করার জন্য যা যা করার। এখন আমি যদি পরীক্ষার
হলের আগ পর্যন্ত মানে গেটের আগ পর্যন্ত ঢোকার আগ পর্যন্ত যদি পড়তে পড়তে যাই তো এমনিতেই মানে মাথা টাথা গরম হয়ে যাওয়ার মতো কথা আর কি। তো এতটা মানে পরীক্ষার আগ পর্যন্ত এতটা পড়া হয়নি, মোটামুটি 9টা পর্যন্ত, আগের দিন রাত 9টা পর্যন্ত পড়ছি, তারপর থেকে আর বই দেওয়া হয়নি। ওকে, থ্যাংক ইউ আবির। তো আবির, তোমার কাছে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, পরীক্ষা তো নর্মালি 10টা থেকে শুরু হয়, তাই না? সো পরীক্ষার হলে পরিবেশটা তুমি জানো, তুমি যেহেতু রিসেন্টলি পরীক্ষা দিছো। সো একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে পরীক্ষার হলে, সে হচ্ছে সে নিজেকে হচ্ছে কিভাবে প্রিপেয়ার রাখা উচিত, অর্থাৎ কিভাবে থাকা উচিত পরীক্ষার হলে, নিজেকে কাম ডাউন করে রাখা উচিত? হ্যাঁ, হ্যাঁ। তো আমি শুরুতে যেটা বলছি যে আহ, মোটামুটি অনেকে অনেক জায়গায় অ্যাডমিশন দিছে কিন্তু হয় নাই। তো অনেক ব্যর্থতার গল্প নিয়ে অ্যাডমিশন হলের মধ্যে ঢুকে অনেক ভয় লাগা কাজ করে যে হবে কি হবে না, এটাই হয়তো আমার লাস্ট। আর আশেপাশে যদি মানুষের দিকে তাকাই তো ওরা দেখতেছে এক একজন বই নিয়ে পড়তেছে, উড়াই ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো ওই সময়ে নিজেকে ঠান্ডা রাখাটা খুবই মানে প্রয়োজন আর কি। অনেকে রাখতে পারে না, আর যে রাখতে পারে সেই মনে করো পরীক্ষার মধ্যে ভালো করে আর কি। তো আমি হচ্ছে পরীক্ষার হলে, হ্যাঁ, দরজার সামনে দাঁড়াই ছিলাম, কিন্তু একদম মোটামুটি 30 মিনিট আগে ঢুকছি। ঢোকার পর থেকে আমি জাস্ট বেঞ্চের মধ্যে গিয়ে মানে আর কারো দিকে তাকাই না। ডানে তাকাইতেছি, একজন দেখছি টেনশনে মানে কাঁপাকাঁপি শুরু করছে, বামে একই অবস্থা। তো আমি জাস্ট নিচে তাকাই আছি আর ভাবতেছি যে কি করা যায়, কিভাবে নিজের ঠান্ডা রাখা যায়, আর টুকটাক পড়া মনে করতেছিলাম এই আর কি। ওকে। সো রেজাল্ট পাওয়ার পর, যখন রেজাল্ট তো নর্মালি 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশ করে ফেলে, তো রেজাল্ট পাওয়ার পর হচ্ছে তোমার ফিলিংস কেমন ছিল? হ্যাঁ, এটা আরেকটু মানে আমি তো ছিলাম চট্টগ্রাম। তো এর একদিন পর হয়তো আমি ঢাকা ব্যাক করতেছিলাম। তো আমি যখন বাসের মধ্যে ছিলাম তো হঠাৎ করে একটা মেসেজ আসছে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ চট্টগ্রাম। তো হ্যাঁ, ভালোই লাগছে, আমি ভাবছি সিলেক্ট হয়েছি হয়েছি ভালো কথা। তারপর যখন মেরিট দেখলাম তখন তো মানে আমার নিজেরই বিশ্বাস হইতেছিল না যে এটা কি আসলে আমি নাকি অন্য কিছু। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হওয়ার পর যখন মানে আশেপাশে শুনছি যে সবারই পরীক্ষা ভালো হয়েছে, তো আমার মনে হয়েছে যে না, হয়তো মানে কাট মার্ক অনেক বেশি থাকবে বা এরকম কিছু থাকবে, বাট আল্লাহর রহমতে এরকম কিছু হয় নাই। চান্স হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। যাক, যাক, তোমার থেকে হচ্ছে তোমার সাকসেস স্টোরিটা শুনতে পারলাম। সো আবির, তোমার তোমার কাছে হচ্ছে লাস্টলি একটা জিজ্ঞেস করব যে যারা এখন 24-25 সেশন হচ্ছে পরীক্ষা দিবে, তাদের জন্য তোমার একদম লাস্ট, একদম একটা মাত্র পরামর্শ কি হইতে পারে? ভাই, আল্লাহ ভরসা, যা পড়ছো পড়ছো, আর পড়ার দরকার নেই। মাথাটা ঠান্ডা রাখো আর আগের পড়াগুলো রিভাইজ দাও, ইনশাল্লাহ ভালো হবে। ওকে, থ্যাংক ইউ আবির। আমরা এতক্ষণ হচ্ছে আবির হোসেন নীরব, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সিটেক 23-24 সেশন যে ষষ্ঠতম হয়েছিল, তার হচ্ছে আমরা সাকসেস স্টোরি শুনলাম। সো আমরা আবিরের কাছে যাব আবার লাস্টে তার ক্যাম্পাস রিভিউ নেওয়ার জন্য। তার আগে আমরা এখন চলে যাব আমাদের মনির উদ্দিনের কাছে। মনির উদ্দিন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 23-24 সেশনে সে তৃতীয় হয়েছে। মনির। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনির, কি অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো। সো মনির, আহ, আবিরের সাথে যে পরামর্শ কথাগুলো হইলো, যে কোশ্চেনগুলা, তো তোমার কাছে সেই ধরনের কোশ্চেনে যাব। সো তোমার প্রথমে আমি জানতে চাচ্ছি যে এডমিশনের লাস্ট 1 সপ্তাহ তুমি কি করলা? ভাই আমি যদি লাস্ট সপ্তাহের কথা বলি, ভাই লাস্ট ওকে। সপ্তাহের যদি কথা বলি, একদম আমার পূর্বের পড়া, আমি একটা পড়ার সিস্টেমটা ছিল একটা গোছানো হয়তো নোট করা ছিল সবগুলো। তো লাস্ট 5 দিনে আমি যে জিনিসগুলো করছি বা লাস্ট এক সপ্তাহে যে কাজগুলো করছি সেটা হচ্ছে গোছানো নোটগুলো শুধু রিভাইজ করেছি, মানে নতুন কিছু মানে মনির, তোমার সাউন্ডটা মনে হয় একটু ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে তোমার। হ্যাঁ ভাই, শোনা যায় এখন? হ্যাঁ, 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 এখন বোঝা যাচ্ছে। যদি আমি লাস্ট সপ্তাহের কথা বলি, আমি লাস্ট সপ্তাহে যা হ্যাঁ। করছিলাম, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং ইংলিশের জন্য আমি আলাদা 4টা নোট কাটা করছিলাম। ওই আলাদা নোট খাতাগুলো আমি ওই পুরো সপ্তাহে ওগুলো রিভাইজ করেছিলাম। মানে ওই পুরো সপ্তাহ জুড়ে আমি নতুন কিছু, নতুন পড়া কিংবা নতুন কিছু অ্যাড করা এই ধরনের কিচ্ছু করিনি। জাস্ট পড়া, এই আগের পড়াগুলো শুধু রিভিশন করছিলাম, এটাই। ওকে। তারপর যদি নতুনদের জন্য যদি বলি, এই ওনারা কি করবেন, এখানে সবার জন্য তো অবশ্য নোট করা থাকে না, সবাই নোটও করে না।
যদি বইয়ের দাগানো অংশ থাকে, মানে সবার তো এরকম একটা স্ট্র্যাটেজি থাকে যে মানে এই জিনিসগুলো আমি আবার একটু পড়বো, কিংবা কঠিন আছে এই জিনিসটাকে আমার আবার একটু পড়া দরকার। তো আমি বলবো এই সময়ে এসে ওই জিনিসটা এখন শুধু ফোকাস করা, মানে নতুন কিছুতে না গিয়ে যে জিনিসটা নোট করা আছে কিংবা এই আবার পড়বে বলে দাগিয়ে রাখছে ওই জিনিসটাকে ফোকাস করা, আমার এই বর্তমানে এই কাজটা করা, নতুন কিছুতে ফোকাস না করা। তারপর যদি বলি নতুন কিছুতে যাবে কিনা, না, ওদের কাজ বর্তমান কাজটা হচ্ছে শুধু রিভিশন দেয়া। কারণ পরীক্ষার ধরন নিয়ে যদি ব্যাখ্যা করি, আমাদের এখন এই আমাদের ফিজিক্স এমসিকিউ থাকবে 30টা, এবং কেমিস্ট্রি থাকবে 30টা, ম্যাথমেটিক্স থাকবে 30টা, এবং ইংরেজি থাকবে 10টা। প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, আমাদের মোট নাম্বার হবে 200 নাম্বার। এবং নেগেটিভ মার্কিং যদি ধরি, আমাদের এই প্রত্যেকটার জন্য 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার ধরন। তারপর পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ। অনেকের প্রশ্ন থাকে, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, মানে এই ভাইয়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, এই এই ধরনের কোয়েশ্চন করা, এই প্রশ্ন থাকে। প্রথম শর্ত, এই আমার ইঞ্জিনিয়ারিং হলেও এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তারপর পরীক্ষায় আমরা যে কাজগুলো করব, আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো আমরা সাজিয়ে গুছিয়ে সব নিয়ে যাব। আর পরীক্ষার সময় মেনটেন কিভাবে করব, মানে আমাদের যে এমসিকিউ দেখানোর সময় আমাদের যে মেনটেনিং এর সময়, অন্যান্যগুলো পরীক্ষার আমরা যা দিয়েছি বা আমরা অন্যান্য ভর্তি পরীক্ষা যা দিয়েছি তার সাইডে এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের সময়টা 80 মিনিট। এবং 80 মিনিট হলে আমাদের প্রতিটা এমসিকিউর জন্য আমাদের সময় পড়ে 0.8 মিনিট। মানে আমরা ভালোই একটা সময় পাই। যারা আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি কিংবা আমরা অন্য জায়গায় এই এমসিকিউ প্র্যাকটিস করেছি, তাদের জন্য সময়টা কিন্তু ভালোই। এবং আমরা এমসিকিউ গুলো যথাসময়ে আনসার করতে পারি। তবে একটা শর্ত হচ্ছে, আমরা যদি পরীক্ষার হলে ঢুকে হাইপ হয়ে যায়, কিংবা আমাদের অনেকে নার্ভাসনেস কাজ করে, কিংবা সহজ প্রশ্ন আমরা ভুল করি, এই ধরনের হলে আমাদের জন্য বেশি সময় লাগবে। এবং এই জিনিসটা থেকে পরিত্রাণের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না। এই এটার জন্য যদি বলি কি করতে হবে, আমাদের পরীক্ষার হলে ঢুকার পর আমাদের প্রথম কাজটা হবে, এই আমাদের নির্ধারিত সিটটা খুঁজে নেওয়ার পর আমাদের দায়িত্ব হবে এই নিজেকে স্থির রাখার জন্য যা করা। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, সেটা এই ধরেন আয়তুল কুরসি পড়া কিংবা কোনো দোয়া পড়া পড়া, এই ধরনের এই পাশাপাশি যারা আছে কিংবা পরিচিত কেউ যদি থাকে তাদের সাথে অযথা ঘোরাফেরা না করা, নিজে থেকে মানে নিজেকে একটু কন্ট্রোলে রাখা, এই ধরনের কাজগুলোকে প্রায়োরিটি দিলে একটু ভালো হয়। ভাই এবার প্রশ্ন করতে পারে। ওকে, সো আমরা মনিরের কাছে হচ্ছে তার লাস্ট এক সপ্তাহ হচ্ছে কি কি করা যায় সেগুলো শুনলাম। সো মনির ভাই, তুমি তো তোমার সেন্টারও কি ইয়েতে ছিল, সিটেকে? জি ভাই, জি ভাই, আমার আমার বাড়িও চিটাগং, এবং এই জন্য আমার সেন্টারও আচ্ছা চিটাগং আচ্ছা সিটেক ছিল। আচ্ছা, তো পরীক্ষা দিনের এক্সপিরিয়েন্সটা কি? পরীক্ষার দিনের কথা যদি বলি, বাড়ি একটু দূরে ছিল, চিটাগং হলে একটু দূরে। তো পরীক্ষার আগের দিনেই আমি হাতে ক্যাম্পাসে চলে গেছিলাম, ভাইদের সাথে ছিলাম। তো ওখানে গিয়ে একই কাজ করেছি অবশ্যই, জাস্ট লেখানো অংশগুলো, মানে আমার যে নোটগুলো ছিল নোটগুলো শুধু রিভাইজ করা, নতুন কিছু করি নাই ভাই, নতুন ওকে, কিছু করি নাই। ওখানে মোটামুটি আমরা পরীক্ষার্থী অনেকেই ছিলাম, প্রায় 20 জন মতো একসাথে ছিলাম, সবার সাথে একটু আলোচনা এবং নিজের জিনিসগুলো, এগুলো শুধু এতটুকুই। আচ্ছা, সো পরীক্ষা তো নরমালি 10টা থেকে শুরু হয়। সো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর তোমার মানে কেমন অনুভূতি হয়েছে, যে পরীক্ষা হলে যাওয়ার পর নার্ভাসনেস কেমন কাজ করে সেগুলো? পরীক্ষার নার্ভাসনেস তো এটা ভাই একটা স্বাভাবিক ব্যাপার, পরীক্ষার ফলে নার্ভাসনেস থাকবেই। তবে অবশ্য আমারও ছিল। এই আমি যেহেতু পরীক্ষার একদম মানে আমার হলটা আর আমি যেখানে ছিলাম রাত্রে, ওটা একদম নিকটবর্তী বলা চলে। তো মোটামুটি আমি একটু পরেই গেছি, যদি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন। তো তাড়াতাড়ি পৌঁছে প্রায় 30 মিনিট মতো আগে আমরা হলে প্রবেশ করেছি। এবং হলে প্রবেশ করে ওই পূর্বের কথাগুলো যদি রিপিট করি, এই মানে
আসনটা চিহ্নিত করার পর নীরবে বসেছিলাম, মানে নিজেকে কিভাবে স্থির রাখা যায় এই চেষ্টাটাই ছিল। এই আর কি। আচ্ছা, তো কোশ্চেন পাওয়ার পর যখন তুমি কোশ্চেন পেলা, তো তোমার কাছে কেমন মনে হলো যে একটা অ্যাডমিশন একজন ক্যান্ডিডেট যখন পরীক্ষা দিতে আসে, তো যেহেতু অনেকে ততদিনে হচ্ছে অনেকগুলো ক্যাম্পাসে এক্সাম দিয়ে চলে আসছে, সো সে স্বাভাবিকভাবে হচ্ছে এই এক্সামটাতে নার্ভাস কাজ করে অনেক বেশি। তো কোশ্চেনটা পাওয়ার পর তো তোমার কাছে কি মনে হইতো, কি মনে হইলো? ভাই, কোয়েশ্চন পাওয়ার পর যদি কথা বলি, আমি সর্বপ্রথম ধরছিলাম ফিজিক্স। তো ফিজিক্স শুরুর দিকে দেখলাম যে মানে সবগুলোই পারা যাচ্ছে, মানে মোটামুটি যা ধরছি সবই পারা যাচ্ছে, এবং যে ম্যাথ গুলো আসছিল ম্যাথ গুলাও মানে ধরেন ছোট ছোট, এত আহামরি বা কঠিন ম্যাথ আছে এমনও না, মোটামুটি সব মিলে গেছে। তো এখানে পরীক্ষার হলে একটা বিষয় হচ্ছে আপনি যখন শুরুর জিনিসটা ধরার পর একটা আপনি ফ্লুয়েন্সি বজায় রাখতে পারবেন, মানে করতেছি মিলে যাচ্ছে, এই ধরনের হলে একটা কনফিডেন্স কাজ করে। আমারও আলহামদুলিল্লাহ এই এক্সাম সেন্টারে এমনই হয়েছিল, মানে শুরুর দিকে নার্ভাস থাকলেও শুরুতে আমি কয়েকটা যখন ফ্লুয়েন্টলি করতে পারছি, আমার একটা কনফিডেন্স চলে আসছে। এবং আলহামদুলিল্লাহ কেমিস্ট্রিতে গিয়ে সেম অবস্থা, ম্যাথও সেম। ম্যাথ একটু এই সাবজেক্টগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি, ম্যাথ তো একটু কঠিনই হয়। তো ম্যাথও দেখতেছি আলহামদুলিল্লাহ প্রথম দুইটা করার পর ম্যাথও মিলছে, ইংলিশও ভালোই দিছিলাম পরীক্ষা। ওকে, মনির রেজাল্টটা পাবলিশ হওয়ার পর তো তোমার কি অনুভূতি? ভাই, রেজাল্ট পাবলিশ, আমি হয়তো ওই দিন একটু ঘুম ছিলাম, দুপুর 2টার দিকে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠার পর এই রেজাল্টটা দেখলাম, মানে এই আবির যেটা বললো, মানে মেসেজটা আসলো আমার কাছে, সিলেক্টেড সিটেক এটা আসছে। তো কিন্তু মেরিটটা দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আর কি। মানে টিকসি এটাতে পরীক্ষা তো ভালো দিছি আলহামদুলিল্লাহ, রেজাল্টও টিকসি, এটা তো মানে শুক্রিয়া আদায় করলাম। কিন্তু মেরিটটা দেখার পর মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, মানে আমি তৃতীয় স্থান অর্জন করেছি, এটা এরকম। আচ্ছা, থ্যাংক ইউ মনির। আমি তোমাদের কাছে দ্বিতীয় পর্যায়ে মনির তোমার কাছে আবার ব্যাক করব। সো আমরা পরবর্তী চলে যাব হচ্ছে নুর আলমের কাছে। নুর আলম, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেশন 22-23 এবং মেরিট হচ্ছে 5ম। নুর আলম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সো নুর আলম তো পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সো তোমার এক্সাম সেন্টার কোথায় ছিল? ভাই আমার এক্সাম সেন্টার পাবনাতেই ছিল, টেক্সটাইল কলেজ। পাবনাতেই ছিল। সো তুমি লাস্ট একটা উইক মানে কি কি ধরনের হচ্ছে প্রিপারেশনের জন্য কি কি করলা? আমি শেষ সপ্তাহে নতুন কিছু না পড়ে পুরাতন পড়াগুলোই বারবার রিভাইজ করতাম, আর অধ্যায় শেষে তো বিভিন্ন ধরনের শর্টকাট থাকতো, ওইগুলো মনে রাখার চেষ্টা করতাম, এই তো। আর যারা এবার পরীক্ষার্থী আছে তাদের জন্য আমার একটা সাজেশন যে এ পর্যায়ে নতুন কিছু না শিখে ওই পুরাতন পড়াইগুলো বারবার রিভিশন দেয় তাদের জন্য মূল কাজ। আচ্ছা, সো নুর আলম, তোমার কাছে হচ্ছে আমি জানতে চাচ্ছি যে এক্সামের দিন তুমি কি ধরনের সকাল থেকে আর কি মেন্টালি নিজেকে কিভাবে প্রিপেয়ার করলা এক্সাম সেন্টারে যাওয়ার আগ পর্যন্ত? আসলে এক্সামের দিন রাতে পরীক্ষার্থীদের প্রপার ঘুমের দরকার আছে, কারণ যদি আমাদের রাতে প্রপার ঘুম না হয় তাহলে এক্সাম সেন্টারে দিয়ে অনেকে মানে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারে না। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আগের দিন প্রপার রেস্ট নিতে হবে এবং সকাল সকাল উঠে ওই বেসিক জিনিসগুলা একটু রিভিশন দিল আর এবং খাওয়া দাওয়া করে পরীক্ষার উদ্দেশ্যে এই রুমে প্রায় আধা ঘন্টা আগে গেলেই হবে। ওকে, সো নুর আলম, তো এক্সাম হল যখন 10টা থেকে এক্সাম শুরু হয়, 10টা থেকে হচ্ছে 80 মিনিটস। সো এই 80 মিনিটস নিজেকে হচ্ছে যারা অনেকে হচ্ছে নার্ভাসের কারণে হচ্ছে প্রচুর এমসিকিউ ভুল করে, তো তোমার কাছে কি মনে হয় যে 80 মিনিটস কিভাবে হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখা উচিত? পরীক্ষার ক্ষেত্রে এই আমাদের যেহেতু 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়, আমি মনে করি যে এই 4টা সাবজেক্টের ভিতরে সবার একটা ফেভারিট সাবজেক্ট থাকে, কারো ম্যাথ, কারো কেমিস্ট্রি, কারো ফিজিক্স বা ইংলিশ। যে যেটা সাবজেক্টে বেশি পারদর্শী আমি মনে করি ওই সাবজেক্টটা আগে দাগানো উচিত। কারণ আমরা যদি পরীক্ষার শুরুতেই
এমসিকিউ গুলা ভালো দাগাইতে পারি, তাহলে পরবর্তী এমসিকিউ গুলো মনে হয় অটোমেটিকই ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সো নুর আলম, তো রেজাল্ট তো নর্মালি 2 থেকে 3 দিনের পর পাবলিশ করে। সো রেজাল্ট পাবলিশ হওয়ার পর হচ্ছে তোমার অনুভূতি কি ছিল? পরীক্ষা দিয়েই বুঝতে পারছিলাম যে চান্স হবে, কিন্তু মেরিট যে এত হবে এটা আশা করি নাই। ওই রেজাল্ট পাওয়ার পর প্রথম বাসায় ফোন দিলাম, অনেক খুশি ছিলাম। তারপরে বাসায় জানালাম মা বাবাকে, ওনারা অনেক খুশি হলো। এই তো। আচ্ছা। নুর আলম, তোমার তো সেন্টার হচ্ছে পাবনাতে, তুমি কোন জেলা থেকে আসছো? ভাই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমি গেস করতে পারছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ থেকে হয়তো, বা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ হবে। আমের রাজ্য। জি ভাই। ওকে, আমি চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম শিবগঞ্জে, এই তো গত লাস্ট অক্টোবরে। সো আমরা হচ্ছে নুর আলম থেকে তার অভিজ্ঞতা জানলাম। নুর আলমের কাছে অবশ্যই ব্যাক করবো আমরা সেকেন্ড পেজে। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আব্দুল্লাহ সামির কাছে। আব্দুল্লাহ সামি, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, 22-23 সেশন, এবং সে ন্যাশনাল মেরিট হচ্ছে প্রথম হয়েছে। সো সামি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার সামি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার ভাই? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো সবাই তো ভাই যারা ছিল, আবির, মনির, নুর আলম যারা ছিল, সবাই গাইডলাইন বিষয়ে অনেক কিছু বলে গেল। তো আমি আসলে ভাই লাস্টে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন স্টুডেন্টদের বা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের মেন্টালিটি সম্পর্কে। তো আলটিমেটলি অ্যাডমিশন জার্নি শুরু হয়েছে অ্যাবাউট 5 মান্থস, 5 মাস ধরে জার্নি শুরু হয়েছে অনেকের, যে কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, কেউ ভার্সিটি প্রিপারেশন, এরকম নিতে নিতে এখন মেবি এটাই লাস্ট আর কি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশনটাই লাস্ট এক্সাম। তো এখন আসলে সবার মেন্টালিটি ওইরকম ব্রেক করে গেছে যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা পসিবল না, আমি কি করবো, এরকম অনেকের মেন্টালিটি চলে আসছে। তো আলটিমেটলি সবারই এরকম হয়, কারণ টেক্সটাইল এক্সামটা সবার শেষে হয়, তো এই জন্য সবারই মেন্টালিটি এরকম চলে আসে যে আমার দ্বারা হবে না, আমি কিছু করতে পারবো না, এরকম আর কি। কারণ মানুষের ফেইলর দেখতে দেখতে একসময় নিজেকে নিয়ে আর বিশ্বাস করা যায় না। বাট এই মুহূর্তে একটা কথা হচ্ছে যে নিজেকে ফেইলর হিসেবে বিবেচনা না করে, যেহেতু সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগানো সবচেয়ে বড় ডিসিশন বলে মনে হয় আর কি। তো স্টুডেন্ট যারা আছে, যারা এক্সাম দিচ্ছে, টেক্সটাইল অ্যাপ্লাই করছে আর কি, তাদের বিষয়ে যে এখনই ভেঙে পড়ার কিছু হয় নাই, নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে প্রমাণ করার একটা সুযোগ সামনে আছে। তো এই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব যে এক্সাম দিবে তার, কারণ যে হেরে গেলে আসলে কেউ কাউকে ওইভাবে পছন্দ করে না। তো নিজেকে এখন ওইভাবে হারানোর থেকে আমার মনে হয় যে এখন মেন্টালি স্ট্রং হয়ে, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে ফিরে আসাটা সবচেয়ে ভালো অপশন আর কি। যেহেতু অন্যগুলোয় ফেল হয়েছে, তো সমস্যা নাই, লাস্ট একটা সুযোগ আছে, তো সুযোগটাকে কাজে লাগানোই সবচেয়ে বড় ডিসিশন বলে আমি মনে করি আর কি। থ্যাংক ইউ সামি। সামি, তোমার কাছে আমি জানতে চাই যে এক্সামের দিন হচ্ছে সকালে তোমার প্রস্তুতি কেমন ছিল, বা হচ্ছে তুমি কি ধরনের আচ্ছা নিজেকে প্রস্তুত করতেছিলে কিভাবে? এক্সামের দিন সকাল আসলে ওইভাবে আমি মানে পড়াশোনাটা কিছু করি না, কারণ ওই যেমন হচ্ছিল যে মনে হচ্ছিল যে হয়তো আসবে হয়তো আসবে না, এরকম একটা ডিসাইডের মধ্যে এখন, মানে অ্যাডমিশন লাস্টে যেভাবে থাকে আর কি, তো ওইভাবে আমিও ছিলাম। তো আলটিমেটলি ওইভাবে এতটা প্রিপারেশন নেওয়া হয় না, ঠান্ডা মাথায় খাবার টাবার খেয়ে এক্সাম দিতে গেছি। তো যাই হোক, আর এক্সামের সময় যেটা হয়েছে, মানে মাথা ঠান্ডাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাট আমার মাথা সবসময় গরম হয়ে যায়। তো যাই হোক, যেভাবে হোক কাটাই আসছি, বাট মনে হয়েছিল হবে, বাট এরকম পজিশন চলে আসবে এটা ভাবি নাই আসলে। আর যারা এক্সাম দিবে তাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে এই সময় অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে, যে ভয় কাজ করে কোশ্চেন কেমন হবে, কোশ্চেন কেমন হবে। বাট টেক্সটাইল একটা কিছু কি, যা অনেকে কোশ্চেনও করে যে টেক্সটাইল আলাদা প্রিপারেশন নিতে হয় কিনা, বা এক্সট্রা কোনো আলাদা কোশ্চেন করে কিনা, এরকম কোনো টাফ কোশ্চেন আসে কিনা। তাদের জন্য কথা হচ্ছে যে না, আলাদা কোনো প্রিপারেশনের দরকার নেই। ওই যা পড়ছে ভার্সিটি প্রিপারেশন যারা নিছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিছে, মোর দ্যান এনাফ। শুধু হচ্ছে কি, মানে সবাই পড়াশোনা ঠিকই করে, 6 মাস তোমার মতো কষ্ট অনেকেই করছে, 6 মাস তার থেকে বেশি অনেকেই কষ্ট করছে, বাট আলটিমেটলি ওই একটা ঘন্টা যে যারা নিজে প্রমাণ করতে পারে, দিন শেষে তাদেরই চান্স হয়। ওই একটা ঘন্টা হচ্ছে নিজের
মানে মস্তিষ্ককে ধরে রাখার একটা সময়, ওই সময়টা নিজেরা ধরে রাখতে হয়। ওই সময় যারা এলোমেলো হয়ে যাচ্ছে, ভয়ে ব্রেনকে কাজে লাগাতে পারছে না, তাদের আসলে আলটিমেটলি দিন শেষে মানে চান্স হয় না আর কি। আর যে যতক্ষণই পড়ো যাই পড়ো না কেন, 1 ঘন্টা যদি তুমি নিজের কাজে না লাগাইতে পারো বা নিজের ব্যবহার করতে না পারো, তো সেই ক্ষেত্রে বা আসার সম্ভাবনা নাই। সেজন্য আমি বলবো যে যা পড়ছো আলহামদুলিল্লাহ, অনেক প্রিপারেশন নিছো, 6 মাস ধরে একটা বই পড়তেছো, এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই পড়তেছো, 6টা মাস ধরে একই পড়তেছো। তো আলটিমেটলি ওরকম পড়াশোনার কিছু বাকি নাই, শুধু তোমার ব্রেনকে কাজে লাগিয়ে আউটপুটটা বের করা হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট আর কি। ওকে, তো সামি থ্যাংক ইউ। সামি তো অবশ্যই হচ্ছে রেজাল্ট দেওয়ার পর অনুভূতি খুবই মানে অব্যক্ত ছিল অবশ্যই। সো সামি, হচ্ছে দেখা যায় যে অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেট অনেক কনফিডেন্ট থাকে পরীক্ষার হলে, হচ্ছে অনেকগুলো, যেহেতু আমরা জানি একটা কন্ট্রোভার্সি থাকে পরীক্ষা দেওয়া বের হওয়ার পর, যে আমি 90টা দাগাইলাম, আরেকজন বলে যে আমি 60টা দাগাইছি, আমার 70টা দাগাইছি। তো কনফিডেন্ট হওয়াটা কি তুমি কিভাবে দেখো? কনফিডেন্ট হওয়া ভালো। এখন কনফিডেন্ট হওয়ার পিছনে কিছু কারণ আছে, কারণ আমরা যখন 90টা বা 95টা দাগে আসি, তখন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন গুলা, যেমন ওই একটা কোশ্চেন আছে যে লাল কালার রং দিয়ে লেখা থাকলেও কোনটি লাল লেখা থাকে, তো এরকম কোশ্চেন এমসিকিউ গুলো অনেকটা এরকম টাইপের থাকে। তো অনেকেই মনে করে যে না, আমি এটা দাগাইছি, আমার এটা কারেক্ট। এরকম আসলে ভাবার কোনো কারণ নাই, কারণ এরকম যারা চিন্তা করে দেখা যায় যে অনেকে একটা আইডিয়া দেয় যে না, আমার 65টা এমসিকিউ হবে, 70টা এমসিকিউ হবে, 70টা হবে, বাট আলটিমেটলি যখন এক্সামের রেজাল্ট হয় তখন তারা হতাশ, 10-15টা কম হয় তার থেকে। এটা হওয়ার কারণ হচ্ছে কি, যখন আমরা সঠিক অ্যান্সারটা দেখি তখন আমাদের ব্রেইন কাজ করে যে না, আমি এটাই দাগাইছি, সঠিক অ্যান্সারটা দেখার পর মনে হয়, বাট ভুল অ্যান্সারটা দাগে আসছে এটা আমাদের ব্রেন কখনো মানতে চায় না, যে আমার মনে হয় সবসময় যে আমি সঠিকটা দাগাইছি। তো এরকম দাগানোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তো আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যে রিস্ক কম নেওয়াটাই বেটার, কারণ যেহেতু একমাত্র লাস্ট সুযোগ। আর এটা হচ্ছে ভালো পরিমাণ মার্কস থাকলে ইনশাল্লাহ হয়ে যায় আর কি, মানে মেরিট তো 1200 সিট আছে, ইনশাল্লাহ ভালো কিছু দাগাইতে পারলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে বেশি আবল তাবল বা রিস্ক না নিয়ে দাগানোর জন্য, তো যেটুকু নিজের দ্বারা সম্ভব ওইটুকু দাগে আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর দাগানোর বিষয়ে যে আমার 90টায় দাগাইতে হবে, আমার 95টায় দাগাও, তো এরকম কোনো ফিক্সড কোনো দাগানোরই নাই। তুমি যতটুকু পারবা, তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে, বা তুমি যতটুকু কোশ্চেনটা ধরতে পারছো, তুমি সেইভাবে দাগায় আসো, ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহর উপরে আর কি। ওকে, থ্যাংক ইউ সামি। সো সামির কাছে অবশ্যই ব্যাক করবো তার ক্যাম্পাস রিভিউর জন্য এবং ডিপার্টমেন্ট রিভিউর জন্য। আমরা পরবর্তী চলে যাব হচ্ছে মোহাম্মদ মোরশেদ আলম, ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেশন হচ্ছে 22-23, মেরিট 113। মোরশেদ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো মোরশেদ, লাস্ট 7 ডেজ তোমার কি প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন অবস্থা আসলে প্রিপারেশনের কথা বলতে গেলে অনেকে অনেক কথা বলছে, কিভাবে 7 দিন লাস্ট 7 ডেজ কিভাবে প্রিপারেশন নিবে বা কি কাজগুলো করা উচিত। আমার ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু আগ থেকে মোটামুটি প্রিপারেশনটা নিয়ে রাখছিলাম, প্লাস হচ্ছে গিয়ে অন্যান্য, আর এই সময় তো অনেকেই অন্যান্য ভার্সিটি গুলো ফেস করে আসে বা সব জায়গায় পরীক্ষা দিয়ে লাস্টে বুঝে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোন টাইপের কোশ্চেন গুলো হয়। সো সবাই মোটামুটি প্রিপারেশন সম্পর্কে একটু অবগত থাকে, প্লাস হচ্ছে যারা টেক্সটাইলের জন্য আলাদা করে বই কিনে, ফেব্রি নলেজ বা অন্য আদার্স যে বইগুলো আছে এগুলো দেখে, তো ওদের একটু নলেজ থাকে যে কোন টাইপের কোশ্চেন গুলো একটু রিপিটেড বেশি হয়। সো ওগুলো তো জানা থাকেই। আর আমি ছোট্ট একটা 7 দিনের জন্য ছোট্ট একটা বলতে চাই, যে অ্যাড করতে চাই, অনেকে অনেক কিছু বলছে, মোস্ট অফ দ্য সবকিছুই মোটামুটি কভার হয়ে গেছে আর কি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পরীক্ষার আগের রাতে যেটা পড়ছিলাম বা 7 দিন যে কাজটা করছিলাম, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে বেশিবার, যেমন ম্যাথের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে যে টাইপটা সবচেয়ে বেশি রিপিট হতো, ওই ম্যাথের আমি ফর্মুলাটা লিখে রাখতাম, প্লাস পাশে দিয়ে একটু ছোট করে টুকু রাখতাম যে কোন টাইপের কোশ্চেন গুলো হয়। তো ম্যাথের ক্ষেত্রে এরকম সবগুলো মেন যেগুলো সবচেয়ে বেশি আসে, ওই ফর্মুলা গুলো লিখে রাখছি একটা পেজে বা আলাদা 2-3টা পেজের মধ্যে। কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো কি আমি হচ্ছে গিয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি রিপিট হইতো মুখস্থ টাইপ, যেমন আমি যদি বলি আর কি, সাপোজ যেমন স্টার্সে আলফা লিঙ্কেজ আর সেলুলোজ বিটা লিঙ্কেজ, এই টাইপের কিছু প্রশ্ন যেগুলো বেশিরভাগই আসে। তো আমি কি করছি, ওগুলো হচ্ছে গিয়ে আলাদা একটা পেজে লিখে রাখছি, যেগুলো আমি পরীক্ষার আগে জাস্ট একটু দেখে যাবো, যাতে আমার হচ্ছে গিয়ে মোটামুটি আর সমস্যা না হয়, যেহেতু মুখস্থ টাইপ। আর অন্যান্য টাইপের যেগুলো আছে সেগুলো মোটামুটি দেখে রাখছিলাম আর কি, যে কোনগুলো আসে আমি একটু ওগুলো শর্টকাট ফর্মুলাটা লিখে রাখবো, যাতে পরীক্ষার আগে রাতে বা শেষ মুহূর্তে আমি জাস্ট ফর্মুলাটা দেখলে আমার ম্যাথটা মাথায় চলে আসে যে আমার এই ম্যাথটা কি ছিল। তো এই হচ্ছে আমার যে পরীক্ষার দিক থেকে আমার 7 দিনের যে গাইডলাইন আমার তরফ থেকে যেটা
আমার যদি বলতে হয় যে এটা আমার খুব কাজে দিছে, যে পরীক্ষার আগ মুহূর্তে আমি যেটা দেখে গেছি ওখান থেকে আমার অনেকগুলো প্রশ্ন মোটামুটি চলে আসছে, যেহেতু আমি যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো লিখে রাখছিলাম। তো পরীক্ষার আগ মুহূর্তে জাস্ট ওটাই দেখে গেছিলাম আর কি ভাই। ওকে, সো মোর্শেদ, পরীক্ষার দিন সকালে অবশ্যই নার্ভাসনেস কাজ করতেছে যে পরীক্ষা কি হবে না হবে, তো নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? আসলে পরীক্ষার দিন সকালে কন্ট্রোল করা একটু টাফ, ওই সময় একটু বেশি ভয় মানে ভীতি কাজ করে। তো পরীক্ষার দিন সকালে আসলে আমি কখনোই পড়ি না, এটা আমার আসলে অভ্যাস নাই, আমি পড়ি না। যেহেতু আমি যদি তখন যদি নতুন একটা প্রশ্ন হুট করে চোখের সামনে পড়ে আর যদি দেখি যে আনকমন, তখন এটা আমাকে একদম পরীক্ষার হল পর্যন্ত আমাকে ইয়া করতে থাকবে, আমার পরীক্ষার মধ্যে আমাকে ব্যাঘাত ঘটাবে যে আমি সবসময় মানে একটা কিছু আমার হীনমন্যতা কাজ করবে যে না আমার তো নতুন কিছু বোধহয় রয়ে গেছে, আমার বোধহয় সিলেবাসটা কমপ্লিট হয় নাই আমার। সেজন্য আমি বলি যে পরীক্ষার আগ মুহূর্তে বা সকালে নতুন কিছু পড়ার দরকার নেই। ওই যে আমি আগে যেটা বলেছিলাম যে যেগুলো লিখে রাখছি জাস্ট যে ফর্মুলা বা হচ্ছে গিয়ে জাস্ট মুখস্থ লাইন দুই তিনটা কয়েকটা, ওগুলো জাস্ট দেখবো যে আমি ওগুলো দেখে যাবো, এগুলো থেকে যে আসে এগুলো আলহামদুলিল্লাহ আমার এগুলো কভার করলে হবে। আর সকালে আমি যদি একটু বলি আমার ধর্ম থেকে বলতে গেলে যদি 2 রাকাত নফল নামাজ পড়া যায় সকালে এবং নামাজটা পড়ে যদি পরীক্ষার হলে যাওয়া যায়, তখন আমার মনে হচ্ছে এটা বেটার নিজেকে একটু ইয়ে রাখার জন্য আর কি। থ্যাংক ইউ মোর্শেদ। সো মোর্শেদ, রেজাল্ট দেওয়ার পর তোমার অনুভূতি কি? রেজাল্ট দেখার পর আসলে আমি সারপ্রাইজ হয়েছি, অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু মোটামুটি মেরিটও ভালো ছিল, সিটিকে তখন আমার একটা টেন্ডেন্সি ছিল যখন আমি সিটিকে ভর্তি পরীক্ষা যে আমার যে সিটিকে আমি যদি টেক্সটাইলে পড়ি তাহলে সিটিকেই পড়বো ইনশাআল্লাহ, এই টেন্ডেন্সি নিয়ে আমি পরীক্ষাটা ওভারকাম করছিলাম যে সিটিকে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আমার মেরিটটা দেখে আমার ভালো লাগছে যে না আমার সিটিকে তাহলে আসবে। আমি সিনিয়রদের সাথে সাথে ফোন দিলাম, কথা বললাম সবার সাথে আমার আসলে কি এই মেরিট নিয়ে সিটিকে আমি ভালো ডিপার্টমেন্ট বা ওয়েট প্রসেস পাবো কিনা। তখন বললো যে হ্যাঁ, সব আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে হ্যাঁ পাবা। তখন তো আমার খুবই ভালো লাগছে, সেই ফিলিংসটা আমার খুবই ভালো ছিল আর কি। ওকে মোর্শেদ, মোর্শেদের জেলা সম্পর্কে জানতে চাচ্ছি। জি ভাই, আমার জেলা লক্ষ্মীপুর। ওকে, লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর থেকে যারা যাবে তাদের উদ্দেশ্যে কিছু কথা, পরীক্ষার আগের দিন কিংবা পরীক্ষার দিন সকাল। আসলে আমাদের জেলা থেকে বা লক্ষ্মীপুর থেকে যারা আসবে তাদের জন্য অগ্রিম শুভকামনা, এবং যারা আসবে তাদের যে কোনো প্রয়োজনে সুখ সুবিধা আমরা দেখবো, বা এখানে আমাদের সিটিকে যারা আছে এখানে আমাদের সবসময় প্রতি বছরই পরীক্ষার আগ মুহূর্তে থাকার ব্যবস্থা থাকে, বা যারা পরীক্ষা দিবে সকল শিক্ষার্থীর জন্য এই ব্যবস্থাটা করা হয় আমাদের সিটিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো ওদের হলে বা মেসে যে কোনো জায়গায় করে দেওয়া যাবে থাকার জন্য, খাওয়ার জন্য, তারা নির্দ্বিধায় পরীক্ষা দিতে পারবে, তাদের পরীক্ষার হল অবধি তাদেরকে পৌঁছে দেওয়া হয়, এবং আমাদের এখানে হেল্প ডেস্ক থাকে ও জিনিসপত্র রাখার বা ও সব সুবিধা থাকে। তো লক্ষ্মীপুর থেকে যারা আসবে তার জন্য অগ্রিম শুভকামনা, এবং আমি চাই পরীক্ষা যাতে ভালো হয়, সিটিকে যারা আসবে তারা যাতে সিটিকেই পড়তে পারে, বা সেই শুভকামনা জানিয়ে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে চাই আর কি। থ্যাংক ইউ মোর্শেদ। সো আমরা আবারও আবিরের কাছে চলে যাব। আবির, সো আবির মেরিট ছিল 6ষ্ঠ। তো আবির, তুমি যেহেতু খুব রিসেন্ট পরীক্ষা দিলা, সো সিটেকে চান্স পাওয়ার জন্য স্পেশালি সিটেকে চান্স পাওয়ার জন্য অ্যাট লিস্ট কতটা এমসিকিউ কারেক্ট রাখা উচিত? অ্যাট লিস্ট কতটা কারেক্ট রাখা উচিত ভাই সেটা তো আমি মানে অ্যাকুরেটলি বলতে পারবো না, তবে হ্যাঁ মানে আর 4-5 জন যে পরীক্ষাটা দিবে তোমাকে অবশ্যই তার থেকে একটু বেশি দিতে হবে, এফোর্টটা একটু বেশি দিতে হবে, তাহলে তুমি ফলাফলটা অবশ্যই বেশি পাবা। তো এই আর কি, খুব বেশি পড়তে হবে এমন কিছু না, মানে আমিও যে খুব বেশি পড়ছি একদম পড়ে দিনরাত পড়ে এখানে আসছি এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট বললাম যেটা যে শেষ লেভেলে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, আর যা পড়ছো তাই বারবার রিভাইজ করতে হবে, আর নতুন করে কিছু পড়া দরকার নেই, কারণ এখন নতুন একটা টপিক ধরলে দেখা যাবে যে আর এই টপিকটা তো আমি পড়ি নেই, এখন এটা পড়তে গেলে আগের যে পড়াগুলো আছে সেগুলোর মধ্যে একটা গোলমাল সৃষ্টি হবে আর কি। তো আমি এটা একদমই রিকমেন্ড করবো না যে ভালো করার জন্য হচ্ছে মানে তোমাকে ফার্স্ট হওয়ার জন্য সব পড়তে হবে এমন কিছু না। তোমার টার্গেট হচ্ছে মানে যাতে তুমি যা পড়ছো তার মধ্যে থেকে আসলে যেন তুমি ফেরত না যাও, ঠিক আছে? কারণ এটার পিছনে তুমি এফোর্ট দিছো আর ওই এফোর্টটার মধ্যে থেকে আসছে, তাই আমি চাই মানে তোমার চাওয়া উচিত যে তুমি যতটুকু পড়ছো ততটুকুর মধ্যে যেন তুমি ভালো থাকো।
তো যা পড়ছো তাই বারবার রিভাইজ করো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো হবে। ওকে, থ্যাংক ইউ আবির। সো এখানে যারা 5 জন গেস্ট আছে তার 5 জনের মধ্যে ম্যাক্সিমামই 4 জনই হচ্ছে ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো আবির এখানে একমাত্র অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আবির, তোমার থেকে হচ্ছে আমি তোমার ডিপার্টমেন্টের রিভিউ জানতে চাই। আচ্ছা, তো যখন মেরিট আসলো তখন একটা দ্বিধাদ্বন্দ্বে কাজ করতো যে ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং নেবো না এবারে। আমি বাকি ডিপার্টমেন্টকে ছোট করতে যাচ্ছি না, ইয়ার্ন ডিপার্টমেন্টও খুব ভালো, ফেব্রিক ডিপার্টমেন্টও খুব ভালো, সব একই আর কি। তো মানে টপার্স যারা আছে আশেপাশে সবাই দেখতাম যে ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, মানে এগুলা নিয়ে ওয়ার্ড নাকি অ্যাপারেল, ওয়ার্ড নাকি অ্যাপারেল, এগুলা নিয়ে মারামারি করতেছিল। তো শুরুতে আমিও আর 4-5 জন মানুষের মতোই ভাবছিলাম যে সবাই যেহেতু ওয়াইটে যাচ্ছে তো আমিও ওয়াইটে যাব। তারপর যখন ডিপার্টমেন্ট ওয়াইজ যে কোনটার মধ্যে কোন ধরনের জব সেক্টর ভালো, কোনটার মধ্যে কি করা ভালো করা যায়, তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখলাম যে আমার মানে লাইফে আমি ভবিষ্যতে যেটা করতে যাচ্ছি সেটার জন্য আমার অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা নিলেই হয়তো বেটার হবে। তো এই কারণে আমি মানে সবাই যেই লাইনে যাচ্ছিল সেটা বাদ দিয়ে আমি মনে হতো অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আসছে। ওকে, সো আবির থেকে আপনাদের ডিপার্টমেন্ট চয়েসের হচ্ছে একটা ধারণা পেলাম। সো আবির, তুমি তোমার এক্সামের সময় হচ্ছে কয়টা কোশ্চেন হচ্ছে দাগাইলা, এবং যখন পরীক্ষা দিলা তোমার আশেপাশের সবার সাথে হচ্ছে তুলনা করে কি মনে হইলো? ভাই কাইন্ডলি রিপিট করবেন, মানে একটু নেট সমস্যার কারণে শুনতে পাইনি। তো তোমার এডমিশন এক্সামের সময় হচ্ছে তুমি কয়টা দাগিয়েছিলে কোশ্চেন আনসার? আমি মনে হয় কোশ্চেন থাকে কয়টা, যাই হোক 5-6টা হয়তো কম দাগাইছিলাম আর কি। ওকে, 90। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে কি, তো একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে, ধরো যে অনেক সময় হয় যে কনফিউশনে থাকে যে এটা আনসার এটাও হইতে পারে এটাও হইতে পারে, সেক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, মানে সেক্ষেত্রে একজন এক কথা বলতে পারে। আমি কি করছি সেটা একটু তোমাকে বলি। হ্যাঁ, যেহেতু পরীক্ষার মধ্যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে 30টা, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থেকে 30টা করে প্রশ্ন আসে। প্রত্যেকটা এমসিকিউর জন্য হচ্ছে 2 মার্ক করে থাকে, আর যদি ভুল হয় তাহলে 0.5 করে কাটা যায়। ঠিক আছে, তার মানে তোমার যদি ধরতে গেলে কত পার্সেন্ট কাটা যাচ্ছে, মানে 8টা ভুল হলে হয়তো একটা প্রশ্নের মান কাটা যায় আর কি, 2 নাম্বার কাটা যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই প্রশ্নটা দিলাম, যদি এটা হয় তাহলে আমি হচ্ছে 2 নাম্বার পাবো, আর যদি না হয় তাহলে 0.5 কাটা যাবে। 0.5 কিন্তু 2 নাম্বার তুলনায় খুবই কম। তো মানে আমি যেটা করতাম আর কি, মানে সবার এটা ভালো নাও লাগতে পারে, আমি যেটা করতাম, আমার যেহেতু মনে হয়েছে যে এটা হতে পারে, তো আমি কনফিউশন রাখিনি যে এটা হতে পারে দেখে নাও হতে পারে এরকম কিছু ভাবছি। আমার মনে হয়েছে এটা হতে পারে, আমি জাস্ট এটা মার্ক করে দিয়ে আসছি। কারণ আমার চিন্তা ছিল যে এটা যদি হয় তাহলে আমার মার্ক থাকবে, মানে আমার মার্কে 2 নাম্বার যুক্ত হবে, আর যদি না হয় তাহলে 0.5 কাটা যাবে। তো রিস্ক ইজ বেটার দেন রিগ্রেট। তো আমি রিগ্রেট করা মানে না করে আমি চাইছিলাম যে রিস্কটাই নেই। তো হ্যাঁ, তো আমিও তোমাদের সাজেস্ট করবো, আর অনেকে নাও করতে পারে, তো চেষ্টা করবা যাতে মোটামুটি ভালো একটা আনসার করা যায়। কারণ তুমি যদি একদম আনসারই না করো তাহলে সেক্ষেত্রে আসলে মার্কটা তোলা একটু টাফ। ওকে, সো আবির, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এডমিশন দেয় তারা হচ্ছে কোশ্চেন ব্যাংক সম্পর্কে জিজ্ঞেস করে। দেখা যায় যে অনেকে হচ্ছে লাস্ট উইকে এসে হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনে। সো তুমি কোন কোশ্চেন ব্যাংক ফলো করতা, নাকি হচ্ছে নিজের পার্সোনাল নোট ফলো করতা সেগুলো? কোশ্চেন ব্যাংক আসলে তো কোশ্চেন ব্যাংকই, মানে সব কোশ্চেন ব্যাংক প্রায় একই আর কি। তো আমি হচ্ছে মোটামুটি পিডিএফ পড়তাম। তো আমাকে পিডিএফ দিছিল কোন একজন বড় ভাই, আমি নামটা ভুলে গেছি। তো ওই পিডিএফটা একটু টুকটাক দেখছিলাম আর কি। মানে তুমি যদি হচ্ছে, মানে আমার ছোট ভাইরা, তুমি যদি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও, এখান থেকে 70% বলতে পারো যে প্রায় হুবহু কমন পড়বে 70%। তো প্রশ্ন, মানে বিগত বছরের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আর প্রশ্নের স্ট্যান্ডার্ডটা তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে কেমন হতে পারে, এইচএসসি থেকে একটু উপরে, আর মেইন অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থেকে একটু নিচে, তো মানে মাঝামাঝি লেভেলের কোয়েশ্চেন হয়। আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে একটু আলোচনা করি, যারা মোটামুটি মেডিকেল প্রিপারেশন নিয়েছে, মেডিকেল কেন বললাম, কারণ মেডিকেল প্রিপারেশনে এগুলো থেকে একটু, মানে ম্যাথ যেগুলো এগুলো একটু তুলনামূলক সহজ থাকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির তুলনায়। তো তারপর হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্নগুলো হয়,
চিটাগাং ইউনিভার্সিটি তো মোটামুটি দেখা যায় সহজ টাইপের প্রশ্নগুলাই করা হয়, মেডিকেল স্ট্যান্ডার্ড। হুম তো এই ধরনের ছোট ছোট ম্যাথগুলা করা যায়। আর হচ্ছে ম্যাথের জন্য কি করা যায়, ম্যাথের জন্য মানে খুব বেশি টাফ ম্যাথ আসে এরকম কিছু না, মোটামুটি লেভেলের প্রিপারেশন থাকলেই আশা করি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ আবির। সো আবির চট্টগ্রামে নিশ্চয়ই? জি ভাই। চট্টগ্রাম। সো চট্টগ্রাম থেকে যারা সিটেকে যাবে, সো চট্টগ্রামের উপজেলা কোনটা? মিরসরাই। মিরসরাই। মিরসরাই এখানে তোমরা হচ্ছে যদি আসো, যদি একদম চট্টগ্রাম থেকে আসো, তাহলে আমি তোমাকে বলবো যে মাস্তাননগর যেটা আছে বিশ্ব রোড, ওইখানে নামতে পারো, ওইখান থেকে সিএনজি পাবা। আর যদি ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে আসো, তোমরা বারিয়ারহাট নামতে পারো, সেখান থেকে তোমাদের ভাইরা আছে, আমি আছি, মানে থাকা খাওয়া নিয়ে তোমাদের কোনো প্যারা হওয়ারই কথা না, তোমরা জাস্ট এসে ভাইদের নক করতে পারো। তো বাকি ঝামেলা আমরাই বসাবো। আর আমি বলবো যে একদম মানে আমার মতো ভুলটা করো না, কারণ আমি হচ্ছে 70 কিলোমিটার বাইক রাইড করে আসছিলাম, মানে বাইক চালিয়ে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমার যেখানে চট্টগ্রাম ছিলাম সেটা হচ্ছে অক্সিজেন, আর পরীক্ষা হচ্ছে মিরসরাই। তো মোটামুটি 60 থেকে 70 কিলোমিটারের মতো হচ্ছে গ্যাপ থাকে। তো আমি এটা একদমই সাজেস্ট করবো না যে তোরা জার্নি করে আসো, পরীক্ষার আগেই চেষ্টা করবো আশেপাশে থাকার, তাহলে মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে আর কি। ওকে, তো যারা চট্টগ্রামের আছে তারা হচ্ছে আবিরের সাথে যখন চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেন্টার পড়ছে যোগাযোগ করতে পারো। সো থ্যাংক ইউ আবির, তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং আমরা পরবর্তীতে চলে যাব মনির উদ্দিনের কাছে। মনির উদ্দিন, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। মনির, হোম ভাই ডিস্ট্রিক্ট শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই আমার জি ভাই, আমার বাড়ি কক্সবাজার ভাই। কক্সবাজার। ওকে, সো কক্সবাজার থেকে যারা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে যাবে তাদের উদ্দেশ্যে ভাই যদি কক্সবাজার থেকে যাই, তাদের অবশ্যই মানে যাওয়ার কথা যদি বলি, অবশ্যই একদিন আগে চলে যাইতে হবে। মানে ধরেন আপনি এরকম ধরে বসে আছেন, আমি একদম খুব ভোরে পরীক্ষার হলে চলে যাব, এটা সম্ভব না। যদিও চট্টগ্রাম মনে করেন কক্সবাজার থেকে আসবে, চিন্তা করছে না আমি চিটাগং থাকবো, তাহলে চিটাগং থেকে আমি সকালবেলা যাব, আমি এটাকেও অবশ্যই প্রেফার করব না। এক্সাম যেহেতু আমাদের একটু নার্ভাসনেস কাজ করে, মনে করেন গাড়িতে করে যাচ্ছি, আমাদের টাইমের দিকে একটু লক্ষ্য করলাম, মানে মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তারপর তখন সে হয়তো আগের তুলনায় দ্বিগুণ নার্ভাস হয়ে যাবে, তখন তো পরীক্ষার হলে গিয়ে নিজেকে হয়তো ঠিক রাখতে পারবে না। বিশেষ করে আমি পারি না, মনে করেন একটু লেট হয়ে গেলে এই জিনিসটা আমার নার্ভাসনেস এত হয়ে যায় যেটা আমি নিজেকে ধরে রাখতে পারি না। তো এটার জন্য এই পরামর্শ হবে একদিন আগে, সেটা ছেলে হোক মেয়ে হোক, আমাদের যদি কক্সবাজার থেকে যাই, একেবারে যদি ডিরেকশনটা বলি, এই কক্সবাজার থেকে সোজা আসবে বহদ্দারহাট, বহদ্দারহাট থেকে এখান থেকে গাড়ি পাবে, সে গাড়িতে করে জিসি যাবে, হয় সেটা মাহিন্দারা হতে পারে, সেটা বাস হতে পারে। তো বাসে করে জিসি যাবে, জিসি থেকে একেকান, জিসিতে একেকানের গাড়ি আছে, ওখান থেকে আবার একেকান গিয়েই সোজা গাড়ি আছে হচ্ছে মাস্তাননগরে, মানে দূরের গাড়ি আছে, মাস্তাননগর বললেই নিবে। তো মাস্তাননগর কিংবা বারিয়ারহাট নামবে, ওখানে আমরা থাকবো। একদিন আগের কথা বলছি, একদিন আগেই আমরা থাকবো ইনশাআল্লাহ। তারপর এবং থাকা খাওয়া সেটা ছেলে হোক মেয়ে হোক, এগুলা নিয়ে হয়তো কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমার কক্সবাজার থেকে যাওয়ার নির্দেশনা। ওকে, থ্যাংক ইউ মনির। সো মনির, সো তো একজন স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য এই বছর আমরা জানতে পারলাম যে মোট 5000-এর মতো অ্যাপ্লিকেশন হচ্ছে পড়ছে এবারের এডমিশন টেস্টে। সো যেহেতু প্রত্যেকবার হচ্ছে ভেরি করে কাট মার্ক, তবে লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে অ্যাপ্লিকেশন সংখ্যা প্রায় সিমিলার হচ্ছে। সো অ্যাটলিস্ট একজনকে কতটা স্ট্যান্ডার্ড দাগানো উচিত বা কতটা মার্ক রাখা উচিত? কাটমার্কের কথা যেহেতু জিজ্ঞেস করে, আমরা কাটমার্ক কিন্তু বলতে পারি না এক্স্যাক্টলি, যেহেতু রেজাল্ট পাবলিশ হয় না মার্ক দিয়ে। তোমার মতে? ভাই আমার মতে যেহেতু 5000 যদি হয়ে থাকে, এখানে পার সিটে 5 জন মতো কিংবা একটু কম এরকম, তো এখানে 130 প্লাস, আমার মতে 130 প্লাস হলে সেভড, মানে 65 এই ধরনের। 65 হচ্ছে আচ্ছা একটা
চান্স পাওয়ার জন্য একটা বেটার জুন আর কি। সো মনির থেকে শুনলাম। তো মনির, তোমার হচ্ছে ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। সো যারা এডমিশন 10 তারিখ দিবে, হয়তো 13 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। তো তোমার ক্যাম্পাস সম্পর্কে একটু রিভিউ দাও সংক্ষেপে। ক্যাম্পাস রিলেটেড যদি রিভিউ দিই, মানে আগে দিই এই কেন ওয়েট প্রসেসে আসবে। আসলে এখানকার সাবজেক্ট ওয়াইজ যদি বলি প্রত্যেকটাই সমান। এখানে প্যাশন থাকে। আমার প্যাশন ছিল, মানে আমার আগে থেকে ইচ্ছে ছিল মানে কেমিস্ট্রি রিলেটেড কিছু পড়বো। তো এই প্যাশন থেকে মূলত ওয়েটে যাওয়া, এইটাই। আর ক্যাম্পাসের কথা যদি বলি, মানে পুরাতন ক্যাম্পাস হিসেবে আমি এই সিটেক চয়েস করছিলাম। তাছাড়া আমার কাছেও ছিল, আমার একদম মানে অন্যগুলা থেকে যদি হিসাব করি কক্সবাজার সবচেয়ে কাছে। অর্থাৎ এখানে ক্যাম্পাসের হচ্ছে বেড সংখ্যা আর হচ্ছে তোমার বাড়ি থেকে হচ্ছে কতটুকু হচ্ছে ডিস্টেন্স ক্যাম্পাসে, সেটা হচ্ছে ফ্যাক্টর হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ মনি। যারা কক্সবাজার থেকে হচ্ছে এইবার এডমিশন দিতে যাবে 24-25 সেশনে, সবাই অবশ্যই মনির সাথে দেখা ক্যাম্পাসে যারা হচ্ছে যোগাযোগ করে যাবে অথবা যারা যোগাযোগ ছাড়া যাবে, অবশ্যই মনির সাথে পরিচয় করে নেওয়া উচিত। সো আমরা পরবর্তীতে চলে যাব আমাদের নুর আলমের কাছে। নুর আলম, ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুর আলম, তো চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা যাওয়াটা তো অবশ্যই অনেকটা ডিস্টেন্স, একটা অনেক দূরের রাস্তা। সো যেহেতু 10 তারিখ এক্সাম, সো তাদের হচ্ছে অবশ্যই 9 তারিখ চলে আসা উচিত। তুমি হচ্ছে একটা রোড ম্যাপ বলো আমাদেরকে, যারা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাবে কিংবা হচ্ছে রাজশাহী থেকে। ভাই, যারা চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে আসবে তাদের জন্য হচ্ছে যাতায়াতের জন্য হচ্ছে বিকেলে ট্রেন আছে বা সকালে ট্রেন আছে। ওই সকালের ট্রেনে হয়তো ঈশ্বরদী থেকে এসে ওই ঈশ্বরদী থেকে আবার পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বলে সিএনজি তে আসা যায়। ভাড়া হচ্ছে প্রায় 60 টাকা মতো, বা অনেকেই আগের দিন আসে। তো যারা আগের দিন আসবে তাদের জন্য অভিভাবক সহ এখানে আমাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করা হয় 2 বেলা। তো যারা পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে আসবে এই সেশনে, তাদেরকে অগ্রিম শুভকামনা, এবং যে কোনো হেল্পের জন্য আমরা পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সার্বিক সহযোগিতায় রয়েছি। ওকে নুর আলম, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে হচ্ছে কিছু রিভিউ চাচ্ছি। তুমি যেহেতু অলরেডি তোমার ক্যাম্পাসে হচ্ছে প্রায় 13 বছর তো চলে গেছে, তাই না? জি ভাই। হ্যাঁ, তো তোমার ক্যাম্পাস সম্পর্কে একটু রিভিউ চাচ্ছি। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে, ওয়ান অফ দা ওল্ডেস্ট ক্যাম্পাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যতগুলো ক্যাম্পাস আছে তার মধ্যে। আমাদের টেক্সটাইল কলেজে এখন বর্তমানে 18 নম্বর ব্যাচ রানিং, এবং এই সেশনে হচ্ছে 19 নম্বর ব্যাচ ভর্তি হবে। তো এই ক্যাম্পাসে হচ্ছে আমাদের ক্যাম্পাসটা মূলত হচ্ছে শহরের কাছে। এখান থেকে শহর মাত্র 10 টাকা ভাড়া, আর এই যাতায়াত ব্যবস্থা অনেক সহজ। আর এই টেক্সটাইল কলেজগুলোর একটা মূল সমস্যা হচ্ছে এখানে পার্মানেন্ট টিচারের অনেক সমস্যা। তো যেহেতু এটা অনেক আগের পুরনো ক্যাম্পাস, এখানে পার্মানেন্ট টিচার অনেক আছে। তারপরে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিজ অনেক ভালো, এই তো। তারপরে হলের সুবিধা রয়েছে। ওকে, সো নুর আলম, কেউ যদি নর্মালি যারা হচ্ছে পরীক্ষা দেয় তাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই সিটেক বিটেক অথবা টেকেন পাওয়ার জন্য হচ্ছে আমাদের মিনিমাম কত মার্ক তোলা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো অর্থাৎ র্যাঙ্ক করার জন্য হচ্ছে কতটুকু মার্ক প্রয়োজন? আসলে সিটেক পিটেক বা টেকেন এগুলাতে হচ্ছে মানে যারা মেরিট লিস্টে প্রথমে থাকে এগুলাতে তারাই প্রথমে ভর্তি হয়। তো এগুলাতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে 80+ এমসিকিউ কারেক্ট করলে এই 3টা টেকে চান্স পাওয়া যাবে। ওকে, 80 টেক। সো নুর আলম যেহেতু হচ্ছে ন্যাশনাল মেরিটে পঞ্চম হয়েছে, নুর আলম তুমি কয়টা দাগাইলা পরীক্ষাতে? আমি পরীক্ষাতে 90+ দাগাইছিলাম। 90+। ওকে, সো নুর আলম থেকে আমরা তার পরীক্ষা এবং হচ্ছে তার ক্যাম্পাস রিভিউ সম্পর্কে জানলাম। ডিপার্টমেন্ট রিভিউ তো অবশ্যই ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের
সিমিলারই হবে, যেহেতু সবগুলো ডিপার্টমেন্ট সমান। সো এখানে হচ্ছে আর এটা নিয়ে যৌথ উপাদানের কোনো প্রয়োজন নাই। সো যারা পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী কিংবা নাটোর থেকে যাবে, এই নওগাঁ থেকে যাবে, সো অবশ্যই নূর আলম থেকে হচ্ছে নূর আলমের কাছে হচ্ছে যোগাযোগ করতে পারে, অথবা যারা হচ্ছে ক্যাম্পাসে গিয়ে পরীক্ষার পর যোগাযোগ করতে পারে। সো এমনকি এখান থেকে একটা বিশেষ অফার আমি আমার পক্ষ থেকে বলবো যে যারা হচ্ছে এইখানে আজকে লাইভ দেখার পর হচ্ছে এই চান্স পাবে, অবশ্যই নূর আলমের বাড়িতে গিয়ে হচ্ছে আমের দাওয়াত একটা নিয়ে আসবা। জি ভাই, সবার দাওয়াত রইল। ওকে, থ্যাংক ইউ নূর আলম। আমরা এখন ধন্যবাদ ভাই। পরবর্তীতে ওয়েলকাম আব্দুল্লাহ সামির কাছে চলে যাব। সামি, সামি তোমার কোন উপজেলায়? আমি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে। আচ্ছা, টাঙ্গাইলের নাগরপুর থেকে। ওকে, আমাদের খুব কাছে, জামালপুর থেকে। সো টাঙ্গাইল থেকে সিটেকে আসলে বিষয়টা হচ্ছে জি ভাই, আমি যখন প্রথমে ওই অ্যাপ্লিকেশন করতে গেছি ভাই, তখন দেখি দুইটা অপশন, মানে সেন্টার প্লাস হচ্ছে কলেজ চয়েস। আমি এই জিনিসটা মানে বুঝতে পারি না যে আসলে কি। তো যেভাবে সিরিয়াল ছিল ওইভাবে চয়েস দিয়ে দিছি। পরে যখন আসছে তো মেরিট লিস্ট আছে, আমি পাবনায় খুঁজতেছি, যেহেতু পাবনা এক্সাম দিছি তো পাবনার মেরিট লিস্টে খুঁজে দেখি মেরিট লিস্টে নাম আসে নাই। তারপর টেকেন, তারপরে আস্তে আস্তে সিটেকে দেখি নাম আসছে। তো তখন আমি ভাবলাম যে এখানে কেন আসলো, তখন মনে হলো যে আমি সিটেকে ফার্স্ট চয়েস দিয়েছিলাম এই জন্য। তো যখন ভর্তি হইতে আসছি তখন হচ্ছে আমার এক ভাইয়ের রেফারেন্স ছিল আর কি, ওনার আন্ডারে আমাদের সিটেকের ভাইরা কাজ করছেন আর কি, উনি বললেন যে সিটেকে ভর্তি হইতে। তো সেই দিক থেকে ভাই চিন্তা করে সিটেকে ভর্তি, আর একটু দূরে আসার চিন্তা ভাবনা ছিল ভাই, সেখান থেকে সিটেকে ভর্তি আর কি। আর যেহেতু পুরোনো ক্যাম্পাস, অ্যালামনাইটাও চিন্তা ভাবনায় ছিল, তো সেদিক থেকে চিন্তা করে সিটেকে আসা। ওকে, সো সামি, যদি কেউ টপ 10 এ থাকতে চায় কি করা উচিত? যেটা ভাই ওই যারা টপ 10 ছিল ওনারা বলছে অলরেডি যে 90+ ভাই, আমিও মোস্ট সবই দাগাইছিলাম, এরকম অবস্থা হয়ে গেছিল যে মানে সবই দাগানো হয়েছিল। তো ওইরকমই আর কি, কারণ কোশ্চেনটা অনেকটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে ইজি হয় আর কি। তো সেই দিক থেকে দেখা গেলে কাট মার্কসটাও বেশি থাকে। মনির যেটা বলে গেল 65+, তো 65টা ধরা যায় যে যদি এভারেজ কোশ্চেন হয় তো 65 আর কি, যদি একটু ইজি হয় তো আরো বেশি কাট মার্কস চলে আসে আলটিমেটলি। তো যদি টপ 100 বা এরকম থাকতে যায় তো 85-80 উপরে রাখাটা সেফ জোন আর কি। ওকে, সো 65 হচ্ছে আমাদের একটা সেফ জোন পাওয়ার জন্য। নূর আলম, কোশ্চেন ভ্যারি করে ভাই। ওকে, নূর আলম একটু তোমার মাইকটা একটু অফ রাখো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো সামি, আমরা জানি যে প্রত্যেকটা এডমিশন ক্যান্ডিডেট হচ্ছে তারা একটা প্রায়োরিটি রাখে একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, কেউ হচ্ছে ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথে। সো সেকেন্ড একটা অপশন অবশ্যই বেটার রাখা উচিত। সো বাকি যে সাবজেক্টগুলো থাকে সেগুলোতে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত একজন ক্যান্ডিডেটের জন্য আর কি? এখানে ভাই ইংলিশের কথাটা আসে আর কি, ইংলিশের যে বিষয়টা আছে এখানে ইংলিশটাও আছে। ইংলিশের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি বলবো ইংলিশের বেসিক যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো 10টা এমসিকিউ থাকে, তো এখানে বেসিকটা ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা হবে না, যতটুকু আমি যদি ভুল না করি 10টা এমসিকিউ থাকে আর কি। তো এখানে যদি মানে বেসিকটা ক্লিয়ার থাকে তো ইংলিশ ইনশাল্লাহ ভালো অ্যান্সার করা যায়। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের হচ্ছে প্রিপারেশনের অবস্থা। আমরা সামির কাছে জানতে চাবো, এই যারা এডমিশন এক্সাম দিবে তাদের হচ্ছে একটা লাস্ট মুহূর্তে হচ্ছে কি করা উচিত একদম? এখন হচ্ছে নিজেরে ধরে রাখা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আর কি, যে নিজে কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়ে যায়, যে আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এটা যেন ভুলে না যায়। এটা হচ্ছে বিষয়, যে আমি অনেক জায়গায় হয় না, আমার না হওয়াটাই স্বাভাবিক, কারণ হয়তো ইফোর্ট কম ছিল, এটা হচ্ছে বিষয়। বাট এখন সবচেয়ে বিষয় হচ্ছে নিজেরে ধরে রাখতে হবে, কারণ আমার সামনে এক্সাম, এই জিনিসটা যেন মাথা থেকে সরে না যায় কখনো। আর টেক্সটাইল এক্সাম বা আমার লাস্ট এক্সাম আমি ভালোভাবে প্রিপারেশন দিব না, যাবো এক্সাম দিব চলে আসবো, এরকম করলে আসলে কোনো চান্স হবে না। কারণ হচ্ছে এটাও একটা এক্সাম, তোমার মতো আরো অনেকে এক্সাম দিবে, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এক্সাম দিবে, ওরা কিন্তু এখানে প্রিপারেশন নিয়েই বসবে, কারণ ওদেরও স্বপ্ন আছে যে আমি লাস্ট মোমেন্ট হোক, আমার যেভাবে হোক আমার একটা সিট লাগবে। তো এরকম একটা সিটের জন্য হলেও সবাই লাস্ট চেষ্টাটা ভালো মতো করে যাবে। তো তুমি যদি চিন্তা করো যে না আমি যেটুকু হইলে হবে, না হলে নেই, তো এই চিন্তা নিয়ে আসলে
চান্স হওয়ার পসিবিলিটি নাই, কারণ যারা পরীক্ষা দিবে তারা ওই মেন্টালিটি নিয়ে আসবে যে এটা আমার লাস্ট সুযোগ, এখানে চান্স পাইতেই হবে। তো যারা চান্স পাইতেই হবে এই মেন্টালিটি নিয়ে যারা আসবে, আর যারা চান্স পাইলে পাইলাম না পাইলে নাই এরকম যারা মেন্টালিটি নিয়ে আসবে, অবশ্যই দুইজনের মধ্যে পরীক্ষার মধ্যেও তফাৎটা হবে আর প্রিপারেশন তো আছেই। পরীক্ষা দিতে যে অনেকটা তফাৎ হবে, কেউ একজন সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে আর কেউ একজন হইলে হলো না হলে নেই। তো আমি বলবো হচ্ছে যেহেতু লাস্ট এক্সাম আর অনেকে হয়তো হয় নাই বা এখানে পড়ার অনেকের ইচ্ছা আছে, তো ইচ্ছা যেহেতু আছে সেহেতু শেষ হলেও আমার মতে শেষ অব্দি দেখাটা সবচেয়ে বেশি ভালো, এবং কি কনসেন্ট্রেশন ব্রেক না করে নিজেকে ধরে রেখে শেষ পর্যন্ত দেখাটা ভালো। আর প্রিপারেশনের কথা আগে অনেকেই বলছে আর কি, আবির মুনির ওরাও বলছে লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশন, এখানে নতুন কিছু করার নেই। মোর্শেদ অনেক ভালো কথা বলছে যে কিছু টপিক আলাদা করে রাখতে পারলে, এখন আপাতত টপিক ওয়াইজ যে পড়াশোনা আছে এই পড়াশোনাগুলো করলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব আর কি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়, টাইপগুলো রিপিট হবে, মোস্টলি টাইপগুলো রিপিট হয়, তো টাইপগুলো এখন আপাতত ওই টাইপগুলো রিভিশন করাটাই আর নতুন কিছু পড়ার নাই, যা পড়ছো মোর দেন এনাফ। শুধু নিজেকে ধরে রেখে 1 ঘন্টা টাইমের জন্য নিজেকে ধরে রেখে শেষ অব্দি লড়াই করে যাওয়াটাই এখন মুখ্য বিষয় আর কি। ওকে সামি, থ্যাংক ইউ। সো সামি হচ্ছে টাঙ্গাইল থেকে চট্টগ্রাম। সো যারা টাঙ্গাইল থেকে যাবে তারা অবশ্যই হচ্ছে হয় জামালপুর পরীক্ষা দিবে অথবা পাবনা, মোস্ট প্রবাবলি। সো তোমার জেলা থেকে যারা পরীক্ষা দিতে যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলো। অবভিয়াসলি যারা টাঙ্গাইল থেকে এক্সাম দেবে তারা এখন জামালপুরেই দিবে, আমার যতটুকু মনে হয়। পাবনায় অনেকে যাবে না, জামালপুরে এক্সামে দেবে। তো জামালপুরে ভাই আছেন, ইনশাআল্লাহ সেখানেও অনেক হেল্প পাবে। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে এক্সামের জামালপুর যেহেতু টাঙ্গাইল থেকে খুব একটা দূরে না, আমি তারপরে বলবো জামালপুর থেকে এক্সাম দেওয়াটা বেটার। কারণ এক্সামের দিন জার্নিটা হয়, কোন একটা অ্যাক্সিডেন্টলি লেট হয়ে গেলে তো ওই টাইমে ফিরে আসবে না, আর আধা ঘন্টা পর এরকম ঢুকতে দেয় না মনে হয়। তো এগুলা মেনটেন করে যাওয়াটা বেটার। আর জামালপুরে যেহেতু অনেক হল আছে, সেখানে হয়তো ভাইরা থাকার ব্যবস্থা করবে, তো তাদের সাথে যোগাযোগ রেখে আগের দিন চলে যাওয়াটা বেটার আর কি। আর যারা পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ নিজের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে দেখার একটা সুযোগ সামনে আছে, তো সুযোগটা কাজে লাগানো। ওকে, থ্যাংক ইউ সামি। অবশ্যই যারা আজকে এডমিশন লাইভে আমাদের সাথে যুক্ত আছে, যারা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে হচ্ছে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই সামি, তারপর হচ্ছে নূর আলম, সামি, আবির, তারপর মনির, মোর্শেদ, ওদের সাথে অবশ্যই দেখা করা উচিত। তারপর আমরা চলে যাব মোর্শেদের কাছে। মোর্শেদ, মোর্শেদ লক্ষ্মীপুর থেকে অবশ্যই যারা যাবে তারা হচ্ছে হয় আসলে লক্ষ্মীপুর থেকে হচ্ছে টেকেনটা কাছে ভাই, তো সেক্ষেত্রে বেশিরভাগে যারা পরীক্ষা দেয় তারা টেকেনে গিয়ে পরীক্ষা দেয় আর কি। তো আর যারা হচ্ছে একটু ভ্রমণ প্রেমী বা হচ্ছে কি আমি একটু দূরে গিয়ে পরীক্ষা দিব বা একটু পরীক্ষাও দিব, একটু সাইড ভিউ করে আসবো, অনেকে থাকে এরকম। অথবা অনেকে থাকে যে আমি সিটেই পড়বো, যেহেতু আমার সিটেকে যেহেতু একটু ফ্যাশন আছে, দেখি আমি একটু সিটেকে যাই পরীক্ষাটা দিয়ে দেখি কেমন হয় বা কিরকম। তো পরীক্ষা দিতে এরকম অনেকে আসে, যেমন আমার ফ্যাশন ছিল সিটেকের প্রতি, এই জন্য আমি সিটেকে এসে পরীক্ষাটা দিছি। তো তাদের জন্য শুভকামনা। আমিও চাই আমার লক্ষ্মীপুর জেলা থেকে তারাও নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ হোক তাদের, তারাও যাতে চান্স পেয়ে ভালো কিছু করুক, ভালো টেক্সটাইলে পড়ুক বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হোক, আপনারা এটাই চাই। তাদের জন্য শুভকামনা, এবং আমাদের সিটিকে সবসময় তাদের জন্য আপ্যায়ন থাকবে আর কি। ওকে, থ্যাংক ইউ মোর্শেদ। তোমার কাছে জানতে চাচ্ছি যে কি ধরনের কোন কোশ্চেন ফলো করতে, তারপর তোমার পার্সোনাল নোট শেষের কথাটা একটু বুঝতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম কারণে। প্রশ্নটা বুঝতে পারিনি ভাই। আমি বলতে চাচ্ছি হচ্ছে তোমার কোন কোশ্চেন ফলো করছিলে নিজে, তোমার পার্সোনাল নোট ফলো করতে সেগুলো। আসলে ভাই আমি হচ্ছে গিয়ে ফেব্রি নলেজ বইটা পড়ছিলাম। আমি তো মোটামুটি আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল। ফেব্রি নলেজ দেখলাম যে প্রিভিয়াস কিরকম কোশ্চেন আসে আর কি। তো সেই কোশ্চেন গুলো দেখে একটু অ্যানালাইসিস করলাম যে কোন প্রশ্নগুলো বা কোন টাইপগুলো একটু বেশি রিপিট হয়, ওগুলোর প্রতি একটু জোরদার করলাম, ওগুলো নিয়ে একটু বেশি অ্যানালাইসিস করলাম যে ওগুলো একটু কমপ্লিট করে রাখি, তাহলে এগুলো থেকে মোটামুটি কমন আসবে। আর নোট বলতে আমি হচ্ছে কি মোটামুটি
যে টাইপগুলো সবচেয়ে বেশি আসতো ওগুলো ফর্মুলা অথবা শর্টকাট লিখে রাখতাম। আর এগুলো তো আগেই বললাম যে মুখস্থ টাইপ যেগুলো বেশি থাকতো ওগুলো মোটামুটি লিখে রাখতাম, যাতে পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখে যাওয়া যায় আর কি। ওটাই মোটামুটি আমাকে সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করছে। আর আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, সেক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং এর যে নোট ছিল ওটা মোটামুটি আমার কাজে লাগা নাই বললেই চলে, কারণ এখানে তো ভার্সিটি লেভেলের কোশ্চেন ছিল। তো ভার্সিটি লেভেলের প্রশ্নগুলো আমার মোটামুটি কাজে হেল্পফুল হয়েছে আর কি। ওকে সো যারা লক্ষ্মীপুর থেকে কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ অবশ্যই কিছু বলবে অবশ্যই। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, এবং চাই যে তারা শান্ত মাথায় ভালোভাবে পরীক্ষাটা কমপ্লিট করুক, পরীক্ষা দিয়ে ভালোভাবে চান্স পাক, এবং নিজেকে পরীক্ষার হলে ধরে রাখাটা বা মানসিকভাবে স্টেবল রাখাটা সবচেয়ে বড় জিনিস। তো সেই জিনিসটা করতে পারলে 1 ঘন্টা সেই জিনিসটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু আশা করা যাবে এবং ভালো কিছু করা যাবে। সেই জায়গা থেকেই অনেকেই যারা হচ্ছে গিয়ে যেমন অনেকের হচ্ছে ব্যাকআপ থাকে, আমি বলতে গেলে অনেকে অনেক ভার্সিটির চান্স পায় এরপর টেক্সটাইলের পরীক্ষা দেয়। ওদের ব্যাকআপ থাকলে হলে কি ওদের হচ্ছে গিয়ে মানসিকভাবে অনেক স্টেবল থাকে, ওদের রিল্যাক্সেশন থাকে, যেমনটা রিল্যাক্সেশনের মাধ্যমে পরীক্ষাটা দেওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে ওদের বেশি হেল্পফুল হয়। আর যারা হচ্ছে অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে কোথাও হয়নি আর টেক্সটাইলটা শেষ অপরচুনিটি, সেক্ষেত্রে তাদের একটু কষ্ট হয় ধরে রাখতে, মাইন্ডসেট আপটা ধরে রাখতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাতে মানসিকভাবে স্টেবল থাকে এবং সুন্দরভাবে পরীক্ষাটা দেয়, ভালো কিছু ইনশাল্লাহ আশা করতেছি সামনে। অথবা পরামর্শ নেওয়ার জন্য হচ্ছে বলবো অথবা ক্যাম্পাসে যাওয়ার পরামর্শ আমরা যারা আমরা আলোচনা করছি আজকে কিভাবে ভালো একটা ফলাফল করা যায়। আমি রিভিউ চাবো প্রথমে। মনির, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু শুনতে কষ্ট হচ্ছিল, মানে শোনা যাচ্ছিল না এরকম। ওকে সো আমরা মনির তোমার কাছে হচ্ছে আমরা একটা রিভিউ চাবো আমাদের টেক এক্সপেরিয়েন্সের জন্য, এবং তার সাথে হচ্ছে অবশ্যই তোমার ক্যাম্পাসের একটা শর্টকাট একটা রিভিউ দিবা। যদি ক্যাম্পাস সম্পর্কে যদি বলি, আমি তো অন্যান্য ক্যাম্পাসে যাই নাই, তবে ক্যাম্পাসটা একদম নিরিবিলিতে আমাদের ক্যাম্পাসটা আলহামদুলিল্লাহ। ধরেন অত বেশি শহরের মাঝে, শহরে কিন্তু এই মানে ইয়াটা যদি চিন্তা করি, তার অবস্থানটা যদি চিন্তা করি, সব দিক দিয়ে খুব ভালো। একটু সাউন্ডটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে ভাই, শোনা যায়? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে ভাই, ক্যাম্পাস রিভিউ যদি বলি, আমাদের ক্যাম্পাসটা অবশ্যই একটা ইয়ার মধ্যে আছে, শহরের মধ্যে আছে অবশ্যই, তবে একটু ভিতরে আর কি, মানে আগের রুট থেকে একটু ইয়া হওয়ার কারণে, মানে মেইন ক্যাম্পাস থেকে মেইন রুট থেকে নামার পুরো আমার আর একটা ভিন্ন রাস্তায় যাইতে হয় এরকমই। তবে আলহামদুলিল্লাহ আসলে অবশ্যই যারা ক্যান্ডিডেট আসবে তারা তো দেখবেনই, তবে আমার কাছে তো ভালো লাগে। ওকে টেক এক্সপেরিয়েন্স সম্পর্কে হচ্ছে একটা রিভিউ। টেক এক্সপেরিয়েন্স তো আলহামদুলিল্লাহ মানে এই মুহূর্তে আমাদের একটা সুযোগও হয়েছে, সেমিস্টার ফাইনাল দিচ্ছি, তার আগেই আমরা মানে ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরও দিয়েছি।
তো এটা হচ্ছে ভিন্ন টাইপসের একটা এক্সপেরিয়েন্স, মানে যেটা অন্য দিক থেকে পাওয়া সম্ভব না। তো মানে যেই বিষয়ে পড়ালেখা করতেছি তার পাশাপাশি ওই ওই বিষয়ের ইন্ডাস্ট্রিয়াল গিয়ে আমার ট্যুর দিয়ে আসা কিংবা ওই জিনিসটা ভিজিট করে আসা, এই ফিলিংসটা একটু ভিন্ন টাইপসের, ভালোই লাগে। ওকে, থ্যাংক ইউ মনির আজকে সেমিনারে সময় দেওয়ার জন্য। এবং যারা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিবে অবশ্যই মনির সাথে যোগাযোগ করবে ক্যাম্পাসে, অন দ্য ক্যাম্পাস, অথবা অন্য ভাইয়ের সাথেও যদি হয় তারপরেও আমি বলবো যে মনির সাথে দেখা করে আসো। সো থ্যাংক ইউ মনির। আমরা পরবর্তী চলে যাব নীরবের কাছে। নীরব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। নীরব, সো আজকে আমাদের যে প্রোগ্রামটা রান করতেছে হচ্ছে টেক এক্সপিরিয়েন্স। তো টেক এক্সপিরিয়েন্স সম্পর্কে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য কিছু বলো। অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য তোমাদের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, আর পড়তে থাকো, লেগে থাকো, ইনশাআল্লাহ জিতবা। ওকে, থ্যাংক ইউ আবির। যারা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে যাবে অবশ্যই আবিরের সাথে দেখা করবে, আবির মনির এদের সবার সাথে। সো হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, সবাইকে মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ আবির তোমার সময় দেওয়ার জন্য। জি ভাই, ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই এরকম একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। অবশ্যই আমাদের এই আবির মনির, তারপর আবির মনিরের কিন্তু হচ্ছে সেমিস্টার ফাইনাল চলছে, ফার্স্ট সেমিস্টার চলছে তাই না? জি, হচ্ছে সি প্রোগ্রামিং পরীক্ষা। ঠিক আছে আবির, থ্যাংক ইউ তোমাদের হচ্ছে এই সেমিস্টারের মাঝে হচ্ছে পরীক্ষা মাঝে হচ্ছে সময় দেওয়ার জন্য। জি ভাই, দোয়া করবেন ভাই। অবশ্যই। ওকে, নুর আলম। হ্যাঁ ভাই, এই আমাদের যে আজকে প্রোগ্রামটা রান করলো টেক এক্সপিরিয়েন্স, তো টেক এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে একটা নিউ ক্যান্ডিডেট কি কি সুবিধা পাইতে পারে, বা আজকে যেহেতু আমরা তোমাদেরকে সেমিনার ডাকছি, তো টেক এক্সপিরিয়েন্স সম্পর্কে হচ্ছে তুই একটা কথা রিভিউ বলতে পারো। টেক্সট এক্সপিরিয়েন্স হচ্ছে যে টেক্সটাইল সম্পর্কে যারা পরীক্ষা দিবে কি কি করা লাগবে বা কি কি করণীয় এগুলা সম্পর্কে জানার জন্য টেক্সট এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক অগ্রণী ভূমিকা পালন করে। সাথে সাথে শ্রাবণ ভাই রয়েছে, টেক্সট এক্সপিরিয়েন্সে অনেক কাজ করতেছে, তাই এইটুকু। আর ওকে, থ্যাংক ইউ নুর আলম। যারা পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যাবে অবশ্যই নুর আলমের সাথে দেখা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। সামি, ওয়েলকাম। সামি। জি ভাই, টেক এক্সপিরিয়েন্স সম্পর্কে তুই একটা রিভিউ। তো টেক এক্সপিরিয়েন্স সম্পর্কে আসলে আমার শ্রাবণ ভাইয়ের সাথে কথা হয়েছে গতবার, মানে আমি যখন ভর্তি হয়েছি তখন এই ভাইয়ের সাথে কথা আর কি। তো ভাইয়ের এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি তখন অবগত হই। তো ভাইয়ের একটা প্রিভিয়াস একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি জয়েন করছিলাম। তো ভাই বলছিলেন আসার জন্য, তো জয়েন করছিলাম। তখন থেকে আমি আসলে টেক এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি একটু ঘাটাঘাটি করে, যে না আসলে টেক্সটাইল নিয়ে ওইরকম কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মটা স্টুডেন্টদের অবগত করবে বা কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে, এরকম কোনো প্ল্যাটফর্ম আসলে নাই। কারণ আমাদের এই টেক্সটাইল এক্সামটা নিয়ে সবাই অনেক ডিপ্রেশন কাজ করে, সবাই আসলে কোথা থেকে ইনফোগুলা পাবে বা ইনফরমেশন কালেক্ট করে বা কিভাবে কি পড়তে হবে, এরকম গাইডলাইন আসলে এরকম কোন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নাই, যেটা শ্রাবণ ভাই অনেক দায়িত্ব নিয়ে একটা কাজ করতেছেন। তো আশা করি ইনশাল্লাহ যে কোনো স্টুডেন্ট যদি টেক্সটাইল সম্পর্কে জানতে চায়, ভাইয়ের পেজ অনেক ভিডিও আছে। ভাই প্রায় 8টা ক্যাম্পাস নিয়ে হয়তো রিভিউ করে ফেলছেন অলরেডি। তো আমাদের সিটেক ক্যাম্পাসে রিভিউ ছিল এক সময়, তো সব ক্যাম্পাস নিয়ে রিভিউ করে ফেলছেন। তো টেক্সটাইল নিয়ে যে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, তো ভাই সেটার অভাব পূরণ করছেন। তো ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর অবশ্যই আমাদের এখানে ইনভাইট করার জন্য বা কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর আপকামিং যে ব্যাচ আসতেছে তাদের বিষয়ে কিছু গাইডলাইন বা উপদেশমূলক কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ। তো আশা করি টেক এক্সপিরিয়েন্স আরো বড় হবে, আরো অনেক দূর আগাবে, এই আর কি। অবশ্যই থ্যাংক ইউ, আমরা অবশ্যই তোমাদের সাথে নিয়ে হচ্ছে কাজ করতে চাই। ঠিক আছে মোর্শেদ, সরি সামি, থ্যাংক ইউ। মোর্শেদ। জি, টেক এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে একটা রিভিউ দাও। টেক এক্সপিরিয়েন্সকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ যে এত ডেডিকেশনের সহিত যারা ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে এত সুন্দর গাইডলাইনের একটা সেশন ব্যবস্থা করে দেওয়া বা সেশনের আয়োজন করা। তারা এখন একটা প্রপার, আমি আশা করতেছি যে প্রপার একটা গাইডলাইন পেয়েছে
আর টেক এক্সপিরিয়েন্স সবসময় প্রতি বছর এরকম করে যাচ্ছে এবং করবে আশা করি। এবং সবসময় টেক্সটাইল যারা পরীক্ষা দিবে বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা হবে তাদের এইরকম সহযোগিতামূলক সেশনের মাধ্যমে টেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে থাকবে। তো ধন্যবাদ, শুভকামনা রেখেই আমি বক্তব্য ব্যক্ত করতেছি। ওকে, থ্যাংক ইউ মোশাররফ। ধন্যবাদ আজকে সেমিনারে হচ্ছে উপস্থিত থেকে হচ্ছে যার সাকসেস স্টোরি শেয়ার করার জন্য এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। যারা 24-25 সেশনে হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে, আমাদের হাতে বেশি একটা সময় নেই, আর মাত্র 4টা দিন হাতে আছে। যারা দূর থেকে বিভিন্ন কলেজ 10টা কলেজে হচ্ছে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই সবাইকে, যাদের হচ্ছে বাসা কিঞ্চিত দূরে, তারা অবশ্যই আগের দিন চলে যাওয়া উচিত। সো সকলকে বেস্ট অফ লাক, এবং কি আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার জন্য এবং যুক্ত থাকতে পরামর্শ দিব, কারণ আমাদের এখানে নিয়মিত হচ্ছে এডমিশন রিলেটেড ইনফরমেশনগুলো আমরা প্রতিদিন শেয়ার করি। সো থ্যাংক ইউ অল, এবং কি আজকে যারা গেস্ট ছিল সকলকে হচ্ছে ধন্যবাদ আবারও।